আচ্ছা, তো আমাদের এখানে এই যে আমরা 17 পর্যন্ত কালকে দেখছিলাম। হ্যাঁ, আজকে 18 থেকে এগুলো প্র্যাকটিস করার কথা। তো এখানে যেটা বলছে দেখেন যে বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকা 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। ঠিক আছে, তো এটা আপনি মানে প্রথমে আগে সরল সুদটা বের করতে হবে, তারপরে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে, তারপরে হচ্ছে পার্থক্য করতে হবে। তো প্রথমে আগে সরল সুদ আসি। হুম, সরল যেটা সরল সুদ হবে হচ্ছে আমাদের 1,000 টাকা। এই 1,000 টাকার হচ্ছে 10% হারে, এটা হচ্ছে কয় বছর? 2 বছর, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে প্রথমে, তাহলে 1,000 টাকা 10% 100 টাকা সুদ হবে, আর 2 বছরে হচ্ছে 200 টাকা হবে। ঠিক আছে, এটা গেল সরল সুদ। এখন আসেন চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদের আমরা কি করতে পারি যে চক্রবৃদ্ধি হচ্ছে সুদ আসলে সূত্র ইউজ করতে পারেন। চক্রবৃদ্ধি সুদ আসল। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ আসল বলতে হচ্ছে এখানে আমাদের 1,000 টাকা 1 প্লাস সুদের হার কত? 10%। তাহলে 10 ডিভাইডেড বাই হচ্ছে 100, পাওয়ার হচ্ছে কয় বছর? 2 বছর। তো এখানে 1,000, আর আপনার হচ্ছে এই শূন্য কেটে দিলে এখানে আমাদের এই শূন্য কেটে দিলে এখানে 10, আর 10 আর 11। তাহলে 11/2, 10, পাওয়ার হচ্ছে 2। তাহলে হচ্ছে এটা 1,000, 11 স্কোয়ার করলে 121 হয়, আর আপনার হচ্ছে এখানে 10 10 কত হয়? 100 হয়। তাহলে এই শূন্য কাটা, তাহলে এটা হচ্ছে 1,210 টাকা। তার মানে 1,210 টাকা হলে এখানে সুদ হচ্ছে কত টাকা? সুদ হচ্ছে আমাদের 1,000 টাকা আসল, 1,210 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে হচ্ছে এই 210 টাকা হচ্ছে সুদ। এখন আমাদেরকে বলছে যে এই যে সুদ হলো 210 টাকা, আর এখানে 200 টাকা, এই দুইটার পার্থক্য কত? তাহলে পার্থক্য হচ্ছে 210 বিয়োগ হচ্ছে কত? 200, অর্থাৎ পার্থক্য হচ্ছে 10 টাকা। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? তো এখন এইভাবে আপনি আগে চক্রবৃদ্ধি সুদ মানে সুদ এইভাবে বের করতে পারেন, সূত্র দিয়ে বের করে নেবেন, অথবা আপনি হচ্ছে ওই আহ, মানে চক্রবৃদ্ধি মানে প্রথম বছর শুধু 100 টাকা, পরের বছর 100 টাকা যায় 1,100 টাকা, 1,100 10% 110 টাকা। এটা আরেকটা উপায়ে করা যায়, চক্রবৃদ্ধি সুদটা বের করার আরেকটা উপায় আছে, আমি ওটা দেখাচ্ছি। এই সূত্র দিয়ে করলে তো হয়ে গেল। হুম, আরেকটা উপায় আছে হচ্ছে, আপনি ধরেন হচ্ছে হুম, চক্রবৃদ্ধি সুদ মানে কি? চক্রবৃদ্ধি সুদের যদি অনেক সময় ক্যালকুলেশনে সমস্যা হলে, পাওয়ারের সমস্যা হলে, আপনি টেবিল ব্যবহার করতে পারেন। টেবিলটা কি রকম? যে ধরেন আপনার আসল হচ্ছে কত টাকা? আসল হচ্ছে প্রথমে 1,000 টাকা, তাই না? 1,000 টাকা, তাহলে সুদের হার হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে সুদ কত টাকা হবে? সুদ হবে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 1,000 টাকার এটা। তারপর এখানে আমাদের সুদ আসল কত হবে? সুদ আসল হবে এই 1,000 আর 100 মিলে হচ্ছে 1,100 টাকা, তাই না? এই 1,100 টাকা আপনি এখানে নিয়ে এসে লিখতে পারেন, এটারও 10% সুদের হার, এবার হবে 110 টাকা। ঠিক আছে, তাহলে এই আর এখানে তাহলে হবে কত? 1,210 টাকা। এখন দেখেন সুদ হচ্ছে এখানে আমার 100 আর 110, 210 টাকা। ঠিক আছে, এইভাবে আপনি বের করতে পারেন। তো এখন 210 টাকা থেকে 200 টাকা বাদ দিয়ে দিলে আমাদের 10 টাকা হচ্ছে পার্থক্য।
তো এটা খুবই সহজ, মানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি বলবো যে এই টাইপের মানে হচ্ছে মানে ইয়ে করেন। হ্যাঁ, আর আহ, মানে এটা একটা উপায়। ঠিক আছে, এই উপায়ে করা যেতে পারে। সাফায়েত বলেন। স্যার এই উপায়টা ভালো, তবে এটা বড় সংখ্যার জন্য বেশি সময়ের জন্য দিলে এটা দেরি হয়ে যাবে অঙ্ক করতে। হ্যাঁ, যেমন বড় ধরলো যে হয়েছে কি, যেমন ওই 2990 টাকার 11 বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদ কত, তখন কিন্তু সেই ঝামেলা হয়ে যাবে। 11 বার করতে হবে এটা। না, না, 11 বছরের সুদ আপনাকে ক্যালকুলেটর ছাড়া অঙ্ক পরীক্ষায় দিবে না। এটা যদি, এটাই বললাম আর কি স্যার, যদি এরকম হ্যাঁ, দিয়ে হ্যাঁ, ফেলে মানে আছে কিছু। 2 বা 3 বছরের বেশি আপনার চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেটর ছাড়া আপনাকে কখনোই করতে দেবে না। ঠিক আছে। কিন্তু একটা ডিপার্টমেন্ট এটা- আছে স্যার এমন, খুব ভিতর না, ওরা। যে এই থ্যাংক ইউ এই স্যার। প্রশ্ন যদি কেউ করে, হ্যাঁ, যে হচ্ছে মানে আপনার ক্যালকুলেটর ছাড়া আপনাকে 11 বছরের সুদের হিসাব করতে দিয়েছে, হ্যাঁ, তাহলে বুঝবেন যে ওই অঙ্কটা আপনাকে করতে নিষেধ করতেছে, মানে এটা করার দরকার নাই। আর যে এই কাজ করবে সে নিশ্চিত মদ টদ খাইছে অথবা হিরোইন খাইছে, খায় ধরেন মাথা খারাপ হয়ে আছে, সারা এই কাজগুলো করবে। কোনো সুস্থ মানুষ এই কাজ কখনোই করবে না। কারণ সেও জানে যে হচ্ছে এই 11 বছরের সুদ কখনো ক্যালকুলেটর দিয়ে একটা মানে সারা এটা বের করা, এটা আসলে সম্ভব না। হুম। তো এখন আমাদের দেশের মানে প্রশ্নকর্তা যারা আছে ওনারা সবই করতে পারে, ওইগুলো বলে লাভ নাই। এখন তখন আপনি ওইটা স্কিপ করবেন। আচ্ছা, আমরা এই যে এখন যে অঙ্কটা করব এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে এটা বলবেন। এটা আমি সূত্র ব্যবহার করে করব না। এটা মানে ঐকিক নিয়ম ব্যবহার করে, মানে শতকরা ব্যবহার করে চেষ্টা করব। হ্যাঁ, কারণ সূত্র ব্যবহার করলে এটা অনেক বড় হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে বিরক্ত লাগবে। তাই আমি এখানেও শতকরা ব্যবহার করে চেষ্টা করব। তা আমি ধরবো হচ্ছে আসল হচ্ছে 100 টাকা। হ্যাঁ, আপনারা এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে। আসল হচ্ছে 100 টাকা, আমি পড়তেছি, দাঁড়ান আমি আগে এটা আগে লিখে নিই। আসল হচ্ছে 100 টাকা। এখানে এনারা বলছে কি যে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। ঠিক আছে। মানে আপনাকে একটা আসল বের করতে হবে, যে আসলের হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুইটা বিয়োগ করলে হচ্ছে কত টাকা হবে, 1 টাকা হবে পার্থক্য। আপনি বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, মানে আমাদের সরল সুদটা বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে, সেই দুইটা বিয়োগ করব, বিয়োগ করার পর পার্থক্য হবে 1 টাকা। তাহলে আমি আসল ধরলাম হচ্ছে 100 টাকা। তাহলে আমি সরল সুদটা আগে বের করি। হ্যাঁ, সরল সুদ, সরল সুদ, সরল সুদ হবে হচ্ছে 100 টাকা কয় পার্সেন্ট, 4%, কয় বছর, 2 বছর। তাহলে হবে হচ্ছে 8 টাকা। 100 টাকাতে 4% হারে 2 বছরের সুদ হচ্ছে 8 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এবার আসি চক্রবৃদ্ধির কথায়। হুম। তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে হচ্ছে কত সেটা আমরা বের করি। চক্রবৃদ্ধি সুদের সিস্টেমটা কি, যে আপনার এই যে যে টেবিলটা আমি ব্যবহার করলাম, হ্যাঁ, সে টেবিলটা ব্যবহার করেও করা যায়। যে আপনার প্রথমে এখানে লিখবেন হচ্ছে আসল, আসল, তারপরে হচ্ছে হার, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার সুদ, তারপরে হচ্ছে কি সুদ আসল। ঠিক আছে, এই 4টা তথ্য লিখে আপনার এখানে এটা করা যায়। তাই আসল আপনি 100 টাকা নেন, সুদের হার হচ্ছে 4%, তাহলে কয় টাকা হবে, এটা 4 টাকা, তাই না? 4 টাকা। তাহলে হচ্ছে এখানে সুদ আসল মিলে হবে 104 টাকা। এবার এই 104 টাকা সামনে আসবে। 104 টাকা, সুদের হার হচ্ছে 4%, তাহলে কত হবে এটা, 4×4=16, 416, তাই না? মানে 4 টাকা 16 পয়সা। তাহলে এটা হবে 108 টাকা 16 পয়সা। ঠিক আছে। এখন দেখেন এখানে 4 টাকা, 4 টাকা 16 পয়সা, মোট হলো কত টাকা, আমাদের সুদ হলো 8 টাকা 16 পয়সা। আপনারা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন?
আমাদের সুদ হলো 8 টাকা 16 পয়সা। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, মানে চক্রবৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ হলো 8 টাকা 16 পয়সা, আর সরল সুদ হলো 8 টাকা। এই দুইটার তফাৎ হচ্ছে আমাদের, ওনারা বলছে 1 টাকা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো কি, যে 8 টাকা 16 পয়সা বিয়োগ 8 টাকা, মানে এই 0.16 পার্থক্য হলে, পার্থক্য পার্থক্য হলে হলে আসল হবে হচ্ছে, আসল হবে কত, 100 টাকা। 100 টাকা। তাহলে 1 টাকা পার্থক্য হলে কত হবে, তাহলে 100 ভাগ হচ্ছে 0.16। এই পয়েন্ট তুলে দিলে উপরে হবে 100। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে, যদি আমি এটা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 4, এটা হবে হচ্ছে 25, আর এই 4 দিয়ে এটাকে কাটলে আবার হবে হচ্ছে 25। তাহলে উপরে উপরে 25 হলে কত হবে, 2 25 গুণ করলে 625। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আসল। আপনার এইভাবেই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এর থেকে সহজ উপায়ে আর আহ, মানে সম্ভব না। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? এভাবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া আপনি অন্য যে কোনো ভাবে করতে গেলে এটা পারবেন না। ঠিক আছে? আর কোনো সমস্যা আছে কি? আচ্ছা, আমিনুল বলেন। স্যার ওই যে পরে যে 100 × 100 এটা আনলেন কিভাবে স্যার, এটা বুঝলাম না। নিচের পয়েন্ট তুলে দিছি, পয়েন্ট তুলে দিলে কত হয়, 1 হয়। ও আচ্ছা, আর জি হচ্ছে স্যার, দুই ঘরের জন্য 2টা শূন্য হবে। হ্যাঁ, তাহলে এইভাবে আপনার এই অঙ্ক ছাড়া অন্য কোনো ভাবে, হ্যাঁ মনে, স্যার ওই যে সরল সুদে স্যার 8 সমান সমান 8, এটা কি বললেন স্যার? এই যে 100 টাকা 4%, 4 টাকা হয়, 2 বছরে 8 টাকা। ও জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। এই অঙ্কটা আপনার অনেক বইয়ে অনেক জটিল ভাবে করা আছে, অনেক প্রসেস আছে, তবে এইভাবে আপনারা চেষ্টা করবেন। আর এটা পরীক্ষাতেও খুব রিপিট হয়। তবে এটা করতে গিয়ে অনেক সময় সূত্রের বেড়াজালে পড়ে অনেকে বিপদে পড়ে যায়, আর মানসিকভাবে স্থির থাকতে পারে না। তো এইটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এইটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, আপনারা এই পদ্ধতিতে হেল্প নেবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে চলে যাই। এই যে আমি সূত্র দিয়ে এখানে করা আছে, বুঝছেন, অনেক বড় হয় এবং খুব মানে ডিসগাস্টিং মনে হয়। এটাতে আসি, বলছে কোন শহরের জনসংখ্যা হচ্ছে কত, 80 লক্ষ। হুম, জনসংখ্যা বৃদ্ধির হার 1030 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? জনসংখ্যা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ে। তাহলে এখানে আমরা লিখব কি, যে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, মানে এটা চক্রবৃদ্ধি, তার মানে হচ্ছে এটা আমরা চক্রবৃদ্ধির সুদ আসল বের করব। ঠিক আছে? তো চক্রবৃদ্ধি সুদ আসল, জনসংখ্যা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ে। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্র বসাবো। যদি বা আপনার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলে, এটা পরীক্ষায় লিখবেন না, এখানে লিখবেন যে 3 বছর পর জনসংখ্যা হবে, শীটে লেখা আছে। আমি সূত্র সুবিধার্থে বলতেছি। হ্যাঁ, তো সূত্রটা মানে কি হবে, সূত্রটা কি, 80 লক্ষ, প্রথমে হচ্ছে 80 দিয়ে কয়টা শূন্য, 1 2 1 2 3। ঠিক আছে, 80 লক্ষ প্লাস 1 প্লাস হচ্ছে আমাদের বলছে 1030, মানে 30 হচ্ছে কত, 1000-এ। তাহলে নিচে হবে 1000। ঠিক আছে, 30 হবে, আগে ছিল 100, পার্সেন্টেজ মানে 100-তে ছিল, এখন বলছে 1030, মানে 1030। এই পাওয়ার হচ্ছে কত, 3। তাহলে এখান থেকে আপনি আগে শূন্যগুলো কেটে দেন, এই শূন্য এই শূন্য কেটে দেন। তাহলে এখানে 100 হবে, তাহলে 100, 100 আর 3 লসাগু হলে 103 হবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যে 80 লক্ষ 2 1 2 3,
গুণন হচ্ছে 103 ডিভাইডেড বাই 100, এইটার উপরে পাওয়ার হচ্ছে কত? 3। এখন এইগুলো ক্ষেত্রে আমরা কি করব? এখানে ধরেন 80, 1 2 1 2 3 গুণন এই 103 এর গুণ হবে কয়বার? 3 বার। 103 গুণ হবে কয়বার? 3 বার উপরে। আর নিচের 100 গুণ হবে কয়বার? 3 বার। 100 গুণন 100 গুণন 100। ঠিক আছে, তাহলে শূন্য এখানে নিচে হচ্ছে 6টা, এখানে আছে 3 5 6টা। তাহলে আপনি এই 6টা শূন্য একটানা কেটে দিয়ে এই দুইটা, এই দুইটা আর এই দুইটা কেটে দিবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে একটা গুণ করতে হবে। 8 দিয়ে এটাকে গুণ করলে হবে হচ্ছে 824, তাই না? 824 গুণন এখানে 103 আর 103, 100 100 গুণ করলে কত হচ্ছে? 10,000। আর 300 আর 3 তিরিকা 9, তাই না? তাহলে হচ্ছে আপনার 10,000, মানে 3 দিয়ে গুণ করলে মানে 103, তাহলে আবার 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 100, আর এদিকে আবার 3 থেকে, তাহলে 300, তার মানে 300 আর 300 600, তার মানে 10,609 হবে। ঠিক আছে, এইবার আপনার এইটার এটা গুণ করতে হবে। ঠিক আছে, এই 10,609 এর সাথে আপনাকে হচ্ছে গুণ করতে হবে এই মানে 824। তো এই গুণগুলো আপনাকে একটু রিগোরাসলি করতে হবে এখানে করে নিয়ে, তাছাড়া তার উপায় নেই। মানে এটা ওইভাবেই করতে হয়, কোনটা বসে খাতায় একটু সুন্দর করে করতে হয়। এটা আপনার অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়। 87,41,816, এইটা হয় হচ্ছে এইটাই হবে আমাদের হচ্ছে জনসংখ্যা। হ্যাঁ, তো এই 3 বছর পর এটা হবে জনসংখ্যা। এই অঙ্কটাতে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো শহরের জনসংখ্যা 60 লক্ষ দেওয়া থাকে, হ্যাঁ 80 লক্ষ দেওয়া থাকে, 70 লক্ষ দেওয়া থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। তো সেটা ব্যাপার না, যাই থাক না কেন আপনার এই প্রসেসে আগাতে হবে, আর শেষে গিয়ে এই গুণটা একটু করতে হবে। ঠিক আছে, হুম, বুঝতে পারছেন সবাই? সেটাই ক্লিয়ার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে এটা তো আসলে বোঝার তেমন কিছু নাই, সূত্রে বসালে আমাদের হয়ে যাচ্ছে, এখানে যা শুধু ক্যালকুলেশনটা একটু আমাদেরকে সময় নিয়ে করতে হচ্ছে। আচ্ছা, তবে একটু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন তাহলে আপনার জন্য খুব একটা কঠিন হবে না। আবার কেউ প্রথমে 80 লক্ষ দেখেই ভাববে যে এটা বাদ দিই, মানে এত লক্ষর হিসাব টিসাব করা মনে হয় কঠিন কাজ। আচ্ছা, তারপরে চলে আসি পরেরটাতে। আচ্ছা, এইটা আমি করব না, হ্যাঁ, যে 6% হার সুদে চক্রবৃদ্ধি 15,000 টাকা 3 বছরের সবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি সুদ আসল আর মুনাফা নির্ণয় করো, মানে যেটা সুদ আসল বের হবে সেখান থেকে 15,000 টাকা বাদ দিলেই হবে। ঠিক আছে, তো এটা আপনারা বাসায় করবেন, এই টাইপের অঙ্ক তো আমরা অনেকগুলো করছি। হ্যাঁ, এই যে আমরা আগে প্রথমে সবৃদ্ধি মূল্যের সূত্র বসায় দিলে 17,865 হবে, সেখান থেকে আপনার 15,000 বাদ দিলে 865 টাকা 24 পয়সা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে হুম, এইটা দেখি। হ্যাঁ, যে 5% হার মুনাফায় 8,000 টাকা 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের হচ্ছে পার্থক্য কত? ঠিক আছে, সরল সুদ বের করা তো খুব সহজ। সরল সুদ বের করা তো ইজি একটা ব্যাপার। যে সরল সুদ কিভাবে বের করব? আপনার হচ্ছে এখানে আমাদের সরল সুদ বের করব হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা 5% সুদ, কয় বছর? 3 বছর। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে 5 × 8 = 40, মানে 400 টাকা, 3 × 4 = 1,200 টাকা। এটা হচ্ছে 1,200 টাকা। এটা গেল আমাদের সরল সুদ। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে কোনো ঝামেলা নাই। কিন্তু যখন আমরা চক্রবৃদ্ধিতে যাব, চক্রবৃদ্ধিতে আপনারা এটা টেবিল করে করতে পারেন, অথবা ওইভাবে যদি ধরেন আপনি টেবিল করে করেন, টেবিলের বিষয়টা দেখায়, টেবিলে একটু সহজই হয়। আসল এখানে হচ্ছে হার, আর এখানে হচ্ছে আমাদের সুদ, আর এখানে হচ্ছে আমাদের কি? সুদ আসল। ঠিক আছে, সুদ আসল। তাহলে প্রথমে আমরা 1 বছর নিই। আসল হচ্ছে আমার কত? 8,000। 8,000, সুদের হার কত? 5%। তাহলে সুদ হবে কয় টাকা? 400 টাকা।
তাহলে এখানে হবে হচ্ছে 8,400, তাই না? 8,400 টাকা। এবার 8,400 টাকা 2 নম্বর বছরে গিয়ে আমাদের এখানে হবে হচ্ছে আসল। এবার সুদের হার কত? আপনার 5%। তাহলে 400 টাকা আর এদিক 20 টাকা, তাহলে 420 টাকা এখানে, তাই না? 420 টাকা। তাহলে 8,400 420, তাহলে 8,820 টাকা। এই 8,820 টাকার আবার 3 নম্বর বছর এখানে 8,820 টাকা গুণন কত পার্সেন্ট? এটা 5%, ঠিক আছে? তাহলে আমরা যদি 10% করতাম তাহলে 882 হতো। তাহলে আমাদের 882-কে আমরা 2 ভাগ করলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 441 টাকা, 441 টাকা। তাহলে এটা যদি আমরা 8,000 হচ্ছে 20 টাকার সাথে যোগ করি তাহলে হবে 9,261 টাকা। আচ্ছা, যাই হোক, এখন আসেন এখানে এই 3টা যোগ করলে তো আমাদের সুদ পাওয়া যাচ্ছে। 3 ছাড়া 1,200 টাকা, আর 20 আর 41 মিলে 1,261 টাকা, 1,261 টাকা। এই তো এটা হচ্ছে আমাদের কি, এটার নাম হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর এই সুদের মধ্যে পার্থক্য কত টাকা হলো? এখানে 1,261 টাকা আর ওখানে 1,200 টাকা, তাহলে পার্থক্য হবে 61 টাকা। বুঝতে পারছেন সবাই বিষয়টা কি? কারণ টেবিলটা ব্যবহার করতে পারেন, টেবিলটা কিন্তু খারাপ না, টেবিলটা ব্যবহার করলে ভালো সিদ্ধান্ত নেওয়া সুবিধা হয়। হ্যাঁ সাফায়াত। স্যার এটা হচ্ছে কি সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ এই সূত্রটা দিলে হবে না এটা? হ্যাঁ, ওই সূত্র দিয়েও আপনি ওই গুণ করে করতে হবে, তখন গুণ করতে হবে। হ্যাঁ, আপনি সূত্রে দিলে বের হবে তারপর হচ্ছে হচ্ছে ওই এই যে 8,000 নয় থেকে হাজার আমি দুইশো একষট্টি মুনাফা টাকা টাকাটা বের হবে। বিয়োগ দিয়ে দিবই তো? হ্যাঁ হ্যাঁ সাফায়াত, এই যে তখন বের হবে 9,261 টাকা একসাথে। হ্যাঁ, তখন শুধু তখন ওই যে ওইটা বিয়োগ দিয়ে দিতে হবে। তখন 8,000 টাকা বিয়োগ করলে 1,261 টাকা সুদ হবে, ওই সুদের টাকার থেকে পার্থক্য করলে হয়ে যাবে, ঠিক আছে? জি 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 তো স্যার। এই আমি টেবিলটা আমরা একটু যখন ক্যালকুলেটর হাতে থাকে না তখন হচ্ছে টেবিলটা ফলো করি, যে সুবিধা হয় একটু। হুম, পলাশ। তো স্যার এই ম্যাথ গুলো আপনার ইয়ে ভাবে ওইভাবে করার থেকে এইভাবে করলে কি রিটেনে করা যাবে, মানে হ্যাঁ হ্যাঁ, সূত্র না দিয়ে? করা যাবে না কেন? এটা আপনি সুন্দর করে টেবিল করবেন, মানে এরকম করে ঘর টেনে আপনি এখানে আসল, হার, সুদ, সুদ আসল এগুলো লিখবেন, লিখে এভাবে করবেন, ও, হয়ে যাবে। হ্যাঁ, এটা ও, বরঞ্চ আচ্ছা আরো স্যার, এটা সুবিধা জানার হবে, জন্য। ইজি হবে, মানে আপনার ঝামেলা কম হবে, ঠিক আছে? আর এই যে রথিন যেসব পদ্ধতি দিচ্ছে, রথিনের পদ্ধতিও কিছু দেখতে পারেন, ওইটাও ভালো, ওইভাবে আপনি গুণটুন করতে পারেন। হ্যাঁ, তা মোটামুটি হয়ে যাবে। তবে এই টেবিলটাতে হয় কি, আপনাকে রিল্যাক্স দিবে, মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা ক্যালকুলেটর স্যার আপনার ব্রেনটাকে একটু রিল্যাক্স দিবে আর কি। আচ্ছা, এরপরে চলে আসি পরেরটাতে। এই যে এখানে যেমন সূত্র দিয়ে করা আছে, সাফায়াত বললে এভাবে করতে পারেন, তখন এই যে 105-কে গুণ করা লাগবে, এগুলো করা এটা একটু টাফ হয়, তো ওই জন্য আমি অনেক সময় টেবিল অ্যাভয়েড করি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এখানে দেখেন এটাকে সূত্র অ্যাভয়েড করে কাজ করা অনেক সময় ভালো। এখানে বলছে কি, বার্ষিক 10% হার সুদে কত বছরে 5,000 টাকা চক্রবৃদ্ধি মূল হবে 6,655 টাকা। মানে আপনি 5,000 টাকা ব্যাংকে রাখবেন, কত বছর পরে চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এটা সরল সুদ না, এটা হয়ে যাবে হচ্ছে 6,000 হচ্ছে কত টাকা, 655 টাকা। তাই আমরা এইভাবে ওই টেবিলের ব্যবহার করব এখানেও। হুম, এখানে প্রথমে লিখবো হচ্ছে বছর, ঠিক আছে? বছর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদের আসল, আসল। 3 নম্বর হচ্ছে কি, এই ঘর টানলে এটা হচ্ছে আমাদের হার, হার। তারপরে লিখবো কি, তারপরে লিখবো হচ্ছে আমাদের সুদ, সুদ। তারপরে লিখবো কি, এটা লিখবো হচ্ছে সুদ আসল, সুদ আসল, ঠিক আছে? আচ্ছা, এই ঘর ক্লোজ করি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আপনার এক এক নম্বর বছর লিখি, এখানে বছর নম্বর হচ্ছে 1, আমাদের টাকা হচ্ছে কত, 5,000, 5,000। সুদের হার কত পার্সেন্ট, 10%। তাহলে সুদ কয় টাকা হবে, 5,000 টাকা, 5,000 টাকার 10%, তাহলে কত হবে? এটা 500 টাকা, তাই না? 500।
তাহলে সুদ আসল হবে কত? 5,500, তাই না? 5,500 টাকা সুদ আসল। এই ঘর ক্লোজ, এই বছর গেল। দ্বিতীয় বছরে এই 5,500 টাকা এসে এখানে হবে হচ্ছে আমাদের 5,500 টাকা হবে হচ্ছে আসল। এখানে সুদের হার হবে 10%। তাহলে সুদ হবে কত? 5,500 গুণন 10%। তাহলে এটা হবে 5,550 টাকা, তাই না? 550। তাহলে 5,500 আর 550 হলো কত? 5,600, না, 5,500 আর 500, তার মানে 6,050 টাকা। তাহলে 6,050 টাকা। এখন এইটা আবার নিচের বছরে এসে এই 6,050 টাকা এখানে হবে হচ্ছে আমাদের আসল 3 নম্বর বছরে 6,050। ঠিক আছে? এটা সুদের হার কত? 10%। তাহলে 6,050-এর এটা হবে 605 টাকা, এভাবে লিখলে। তাহলে 605 আর 6,050 মিলে 6,655 টাকা। ঠিক আছে? এটা মিলে গেছে। দেখেন 6,655 টাকা ওনারা বলছেন আমাদের, এই যে 6,655 টাকা মিলে গেছে। তার মানে কয় বছর সময় লাগবে? 3 বছর। তাহলে উত্তর হবে 3। হ্যাঁ সাফায়েত, স্যার এটা কি একটু প্লিজ ওই টেবিল ছাড়া অন্য একটা মেথডে করে দেন, আমি এটা বুঝতে বুঝতে পারছি পারবো না না হচ্ছে। সাফায়েত, একটু জোরে বলুন। মানে এটা টেবিল ছাড়া অন্য যে মেথড গুলো আছে সূত্র প্রয়োগ করে অথবা হচ্ছে ওই ঐকিক নিয়মের পদ্ধতিতে একটু করে দেন, আমি স্যার টেবিলটা বুঝতে টেবিলটা পারতেছি না। বুঝতে পারছেন না? না স্যার, আমার ওইটা আমার কাছে ইজি মনে হয় তো, ওই আর কি, ওই জন্য ঐকিক নিয়ম অথবা ওই যে সূত্র চক্রবৃদ্ধির যে সূত্র মানে ওইটা দিয়ে একটু কাইন্ডলি করে দিবেন। না, ঐকিক নিয়মে এটা আমি করতে পারবো না, তবে হচ্ছে সূত্র দিয়ে করলে যে সমস্যা আপনি পড়বেন সেটাতে আমি দেখাচ্ছি ওইটা। এখানে দেখেন খুবই, এখানে 5,000 টাকা আমাদের আসল, সুদ কত? 10%। তাহলে 5,000 টাকার 10% কত হয়? 500 টাকা। তাহলে 5,000 টাকার 500 টাকা মিলে 5,500, এইটা এখানে দিবেন। দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরে 10,000, 10%, 10% 550 টাকা। তাহলে 5,500 আর 550 হচ্ছে 6,050 টাকা। 6,050 টাকা এখানে দিবেন, দিয়ে হ্যাঁ, 10% তৃতীয় 605 বছরে টাকা। এসে আমাদের এমনটা হয়ে যাবে। মানে আপনার সহজ কথা হচ্ছে যেটা এটা সুদ হবে সেটা আসলের সাথে যোগ হয়ে আপনার হচ্ছে ওখানে গিয়ে সুদ আসল হয়ে যাবে, তারপরে 10% সহজ হয়ে ধরলে। গেল। হ্যাঁ মুজাহিদ বলেন। এটা স্যার একবার ক্লিয়ার বোঝা যায়, ওইটা শুনতেছে এটা আরো সহজ বেশি। এইটা আপনার মানে অনেক সহজ পদ্ধতি। এইটাকে বলে ব্যালুন মেথড। আমরা ইউনিভার্সিটিতে যখন ফাইন্যান্সে পড়ছিলাম এটা আমার স্যাররা শিখাইছিল। তবে সূত্র দিয়েও করা যাবে, যেমন ধরেন এই যে সাফায়েত আগে যেটা বললো, এই অঙ্কটাই আমি দেখাই, একটু দাঁড়ান, দেখালে বোঝা যাবে যে কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ আমিনুল, কি মনে হয়? স্যার আমি এটাও সহজ খুব, কিন্তু একটু সূত্র দিয়ে একটু জানতে চাচ্ছিলাম, একটু যদি দেখাই দিতেন স্যার। সূত্র দিয়ে আপনার ধরেন আপনার এখানে আসল কত টাকা? 5,000। 5,000 টাকা আমাদের 1 + 10% প্লাস হচ্ছে কত আপনার 100, তাই না? 100 পাওয়ার হচ্ছে কত? এই পাওয়ারটাই দেওয়া নাই, এটা দেওয়া নাই, হ্যাঁ বছরটা দেওয়া নাই। তাহলে 6,655 টাকা। ঠিক আছে? হ্যাঁ আমিনুল, জি স্যার। এখন হচ্ছে এই যে আপনার এখান থেকে আমরা কি করব, তাহলে এটা কেটে দেন। তাহলে এটা 10 আর একে 11 হবে। তা 5,000 ওই পাশে নিয়ে যায়, তার মানে 11/10 পাওয়ার হচ্ছে কত? n। আর এখানে 6,655 ভাগ হচ্ছে কত? 5,000। 5,000। এখন হচ্ছে এইটাকে আপনার কাটতে হবে। হ্যাঁ, কাটার উপায় কি? যে 5 দিয়ে কাটেন তাহলে এটা হবে 1,000, আর এটা হবে 5 একে 5, এখান থেকে 3 × 5 = 15, তারপর 1 বের হবে, 3 × 5 = 15, আর 1 1300 হচ্ছে 31।
এখন হচ্ছে 11/10 পাওয়ার n, আর এখানে আপনার লিখবেন 1331। তাহলে এটা লিখবেন 11/10 পাওয়ার হচ্ছে 3। এই উভয় বেজ মিলে গেছে, তাহলে n সমান সমান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের মানে আমিনুল, বুঝতে পারছেন বিষয়টা কি? যে জি 11-র স্যার। পরে কিউব করলে এটা 1131 হয়, কি বলে 1331 হয়। হ্যাঁ, এখানে যে কিউব করাটার ক্ষেত্রে প্রবলেম হবে স্যার। কোনটা কিউবটা? এই যে কিউবের হিসাবটা করতে গেলে তো একটু ঝামেলা হয়ে যাবে স্যার। কিউবের হিসাব এইবার দায়িত্ব আপনার, ঠিক আছে? এবার আর আমার কোনো দায়িত্ব নেই, কারণ বুঝতে পারছি আমি স্যার। তো মানে আমি যে দায়িত্ব নিয়েছিলাম সেই দায়িত্ব আমি মোটামুটি পালন করছি। এখন এই কিউবের হিসাব করবেন কি করবেন না এই দায়িত্ব আপনার। কারণ আমি এই জায়গাতে বুঝতে পারছি যে ধরেন এখানে আপনার যদি এমন একটা ডিজিট আসলো যেটার কিউব রুট বের করা খুব একটা সহজ না, ধরেন মানে আপনার 4 রুট আসলো, ধরেন 4 বছর উত্তর হলো, এটা তো 3 বছর হচ্ছে চোখের পলকে আমি বের করে ফেলতে পারছি। কিন্তু যদি 4 বছর হয়, 5 বছর হয়, তখন 4 বছরের অঙ্কও আসে। বছরের উত্তর হবে 4 বছর, তখন আপনার 4 রুট ভাঙা এটা একটু কঠিন হয়। তো যাই হোক, মিলবে হয়তো। তবে এই পাশে যেটা থাকে, এই পাশে যেটা থাকে না, তার উপরেই 3-4 যে কোনো একটা দিলে মিলে, বুঝতে পারছেন? মানে এই জি স্যার। ওইভাবে মিলে যায়, এটা হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি। তবে মিলে গেলে ভালো, ওয়েলকাম। যদি না মিলে তাহলে তো আসলে কিছু করণীয় থাকে না। হ্যাঁ, মিলে। আর টেবিলে যদি আপনি করেন, টেবিলে করলে আপনার ওইভাবে যাইতে যাইতে আরেক বছর বাড়াই দেন, আরেক বছর বাড়াই দেন, কোনো একটা সময় গিয়ে মিলে যাবে, তখন আপনি নিশ্চিত টেবিলটা একটু পাবেন। সময় লাগে, টেবিলটা আঁকতে হবে স্যার, একটু সময়ের ব্যাপার আর কি। হ্যাঁ, সময় তো লাগবে, সময় তো আপনাকে পরীক্ষাতে এই জন্যই দিবে। সময় কি জন্য দিবে? সময় তো পরীক্ষা দেওয়ার জন্যই সময়, নাকি? ওই সময়ের মধ্যে জি তো স্যার। আর অন্য কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, আচ্ছা। শেষ না হয় টেবিলে আয়ান, যে সময় টেবিলে ততক্ষণ 5 বার হয়ে যাবে। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে সবাই যে সূত্র দিয়ে করতে যাচ্ছে এই অঙ্কটা তত যত সময় লাগবে টেবিলে আমার 5 বার করাই যাবে তত বাসা। হ্যাঁ, আমি কারণ আমি সব দুইটাই অঙ্ক কিন্তু স্যার টেবিলে দিয়েছি, বুঝছেন? সব এই কারণে এটা সুবিধা অসুবিধা আমার আগের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তো, দিয়ে আমি এই কাজটা করছি আর কি। হুম। টেবিলটাই এই ক্ষেত্রে ঠিক আছে স্যার, কিছু হ্যাঁ, কিছু না ক্ষেত্রে কিছু কিছু অবশ্য অঙ্ক সূত্র আছে আমার। যেগুলো দেখবেন সূত্র দিয়ে আমি করতেছি, কিছু কিছু অঙ্ক আছে আমি টেবিল ব্যবহার করতেছি, এটার কারণ আছে। মানে পার্থক্যটা এখানে করা হয়েছে এই কারণেই, মানে আপনার সবচেয়ে ইজি ওয়েটা হচ্ছে আমাদের একটা, আপনারা যারা অনার্স পড়েছেন, বিজনেসের স্টুডেন্ট দু একজন থাকতে পারেন আমার জানা মতে, অনেকেই আছেন। আচ্ছা, মেহেদি তো আনমিউট করতেছেন না, আপনাকে আমি বারবার কল দিচ্ছি। মাহাদি, মাহেদি বা মাহাদি, তো এটা তো মানে হ্যাঁ হ্যাঁ, মেহেদি বলেন, আপনি তো আনমিউট করতেছেন না, অনেকক্ষণ থেকে কল করতেছি। হ্যাঁ, জি স্যার, আমাকে শুনতেছেন? হ্যাঁ শোনা যাচ্ছে এখন। স্যার বলতেছি এই যে এই সূত্রের সাহায্য আপনি করেন, কিন্তু এই টেবিলটা খুব ভালো লাগছে। এইটা কারো কমপ্লেনে আবার আপনি না করানো না অফ না, করে দিয়েন না। সেটা না, আমি তো এগুলো ঠিক আমি আছে। সব আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কাজ করি। এখানে আপনার হচ্ছে আমাদের, আমরা বিজনেসে একটা কোর্স পড়তাম অপারেশন রিসার্চ, আপনাদের এগুলো হয়তো অনেকে পড়ছেন অনেকে পড়েননি। তো ওখানে আপনার একটা সিস্টেম আছে, ডিসিশন ট্রি বলে। ডিসিশন ট্রি আছে। ডিসিশন ট্রিতে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আপনার প্রচুর অল্টারনেটিভ বের করতাম। বের করার পরে যেটা সব থেকে সহজ রাস্তা, সোজা রাস্তা, মানে দ্রুত সময়ে পৌঁছানো যায় এরকম একটা ট্রি বের করতে হতো আমাদের। তে ওই গাছের পাতার মানে গাছের ডগায় যাওয়ার জন্য একটা রাস্তা বের করতে হতো। আমরা ছোটবেলায় এইভাবে এই অনার্সে 4th ইয়ারে করছি যে একটা থেকে দুইটা বের হতো, এখান থেকে আবার দুইটা বের হতো, এখান থেকে আবার দুইটা বের হতো, এরকম করতে করতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা, এটা আমাদের স্যার কাজ দিত, মানে বড় একটা ট্রি তৈরি করে। তো একটা গেম থিওরি ছিল, গেম থিওরি আমরা করছি। তো তখন দেখা গেছিল যে আসলে মাথার ব্রেন সবসময় এই এমন একটা কমপ্লেক্স সিচুয়েশন খেয়াল করে, যেটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, আমাদের স্যার এগুলো পরীক্ষা করতো। পরে আপনার যখন দেখা যাচ্ছে ডিসিশনটা সলভ হয়ে গেল, হুম, মানে এই সমস্যাটা সলভ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে আসলে আমাদের ব্রেন কিন্তু, হিউম্যান ব্রেন কিন্তু সবসময় কমপ্লেক্স ভাবে চিন্তা করে, জানেন তো? হিউম্যান ব্রেন কিন্তু সহজভাবে কোনোটা চিন্তা করে না। তাই আমাদের ওই সেই সময় আমরা দেখছিলাম যে সহজ রাস্তা থাকে অনেক সময়। তো এগুলো আমি অনেক অল্টারনেটিভ খেয়াল করে আমি এই জায়গাতে আসছি, আপনারা খেয়াল করবেন, অসুবিধা নেই। যেটা যার জন্য সুবিধাজনক হয়, আপনি সাইকোলজিক্যালি ফিট থাকাটা এখানে ম্যাটার করে। আচ্ছা, আমরা এখানে আসি, বলছে কোনো এক লোক তার মূলধনের 1/3 শতকরা 7% হারে, 1/4 8% হারে, বাকি টাকা 10% হারে বিনিয়োগ করলো। বছর শেষে 561 টাকা সুদ পেল, তার মূলধন কত? আচ্ছা,
এখানে কয়েকটা কথা আপনি যদি একটু খেয়াল করেন খুব সহজ হবে। বলছে এখানে 1/3 1/4 টাকা হচ্ছে এবং বাকি টাকা 10% হারে। আচ্ছা, তার মানে আমি যে মূলধনটা ধরবো তার 1/3 বের করতে হবে, তার 1/4 বের করতে হবে, হ্যাঁ, করে আবার বাকি টাকাও বের করতে হবে, সেগুলোর উপরে 10%, 7%, 8% সুদ ধরতে হবে। তাহলে 1/3 মানে নিচে আছে 3, 1/4 মানে 4। তাহলে আমি যদি আসলটা ধরি 12x টাকা, তাহলে দেখবেন আমাদের জন্য খুব সহজ হবে, কারণ 1/3 করা খুব সহজ হবে, 1/4 করা খুব সহজ হবে, খুব ইজি হবে। তো এই জন্য আমি হচ্ছে 3 আর 4-এর লসাগু হিসাবে আসলটা ধরে নিলাম হচ্ছে 12x, ঠিক আছে, 12x টাকা। তাহলে 1/3 কত হবে এটার? এটার 1/3 মানে কি? 3 ভাগের 3 ভাগের হচ্ছে 1 ভাগ, তার মানে কত? 4x। 3 ভাগের 1 ভাগ, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ মানে কত? 3x, ঠিক আছে। আর বাকি, বাকি থাকলো কত? বাকি এখানে 4 আর 3 চলে গেল 12-এর মধ্যে, তাহলে আর কত থাকলো? 5x। তাহলে তো 12 মিলে গেল, তাই না? এটা আপনারা বুঝতে পারছেন সবাই? আমরা আসলটা ধরি, এটা ধরি আসল হচ্ছে 12x। এটা কেন? কারণ এই 1/3 1/4 করতে আমাদের এটা হেল্প করবে। এখন বলছে যে আমরা এখন কন্ডিশন মিলাই। বলছে যে 1/3 যেটাই 4x, এইটা বিনিয়োগ করবে কয় পার্সেন্ট সুদ? 7%। তাহলে এটা 7%। আর এই যে এটা নিচেরটা যেটা 3x, এটা বিনিয়োগ করবে কয় পার্সেন্ট সুদ? 8%। আর এটা যেটা বাকি থাকে 5x, এটা বিনিয়োগ করবে কয় পার্সেন্ট সুদ? 10%। এই সব সুদ যোগ করলে হবে হচ্ছে 561 টাকা। এই সবগুলো যোগ করলে হবে 561 টাকা। তাহলে এখানে হচ্ছে 4×7 = 28, এটা হচ্ছে 28x প্লাস এখানে কত হচ্ছে? 3×8 = 24, 24x, এখানে কত হচ্ছে? 5×10 = 50, 50x, সবগুলোর নিচে 100, হ্যাঁ, সমান সমান হচ্ছে 561। আচ্ছা, তাহলে এখানে আমাদের যদি 20 20 40, 40 আর 12 হচ্ছে 52, 52 আর হচ্ছে 50, তার মানে 102, তাই না? 102x সমান সমান হচ্ছে 561, এর সাথে গুণ হবে হচ্ছে 100, ঠিক আছে। তাহলে x এর মানটা কত হবে? 561 গুণন 100 ভাগ হচ্ছে কত? 102। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটিটা করি, দেখেন 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে কত? 51। আর 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে হচ্ছে 50। আর 51 দিয়ে যদি এটা কাটি তাহলে আমাদের কত হবে? 10, তাই না? না, 11। 11 হলে এটা মিলে যাবে, মানে 550, না না 11 না, 561 আছে না এখানে? 561-কে আমরা হচ্ছে 11 হবে, হ্যাঁ, 11 দিয়ে কাটলে এটা মিলে যাবে। তাহলে আমাদের 5×11 = 550, তাই না? 550, এই টাকাটা হচ্ছে আমাদের কি? এক্স এর মান। এখন বলছে আসল কত? তাহলে আসল হচ্ছে 12 গুণন 550। তাহলে 12 দিয়ে 550-এ গুণ করেন, 5×12 = 60, 6600, তাই না? 6600 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে। হুম এই যে 12x ধরা হয়েছে, এই যে আমাদের 1/3 এখানে 1/4। যেহেতু আমাদের 3 ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে, তাহলে 12x মানে লসাগু 3 আর 4-এর লসাগু 12, যদি 12x করে ফেলি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। তাহলে হচ্ছে এই যে এই কাটাকাটি গুলো যে কি দ্রুত হয়ে যাবে, আপনি মানে ইয়েতে করে ফেলতে পারবেন। আর যদি আপনি শুধু x ধরেন তাহলে x/4 এর 7%, হ্যাঁ সাফায়েত। স্যার 4x ইন্টু 7%, 3x ইন্টু 8%, স্যার পার্সেন্টেজের নিচে যে 100 বসে এইগুলি 100 7% তো, মানে উপরে 7 নিচে 100, এটা থাকবে না 3 জায়গায়? এই 100 লসাগু করে দিলে হয়ে গেল একবারে। হ্যাঁ, আমি একবারে লসাগু করে দিয়েছি, ঠিক আছে। হুম আপনি লসাগু করলে এরকমই আসবে। হ্যাঁ স্যার মুজাহিদ, 1/3 আর 2/3 এটা তো বুঝি নাই স্যার। কি?
এই যে 1/3 সমান 4x চতুর্থাংশ সমান 3x মানে এটা 12, বুঝে এই গেছি। যে আমাদের 12x টাকা আসল না, এইটার হচ্ছে 1/3 মানে কি, 12x এর হচ্ছে 3/1 ভাগ। 3/1 করলে কত হবে এটা? 4x 12 হবে না? হ্যাঁ। আর এবার 1/4 বুঝি। মানে 4/1 ভাগ। আচ্ছা, তো এইটা গেল। এটা একটা প্যাঁচের অঙ্ক ছিল, মানে আপনাকে এখানে যদি শুধু এক্স ধরেন সেটাও হবে, এটাও বুদ্ধিমানের কাজ হবে, তবে এটা একটু তখন আপনার জন্য মানে টাইম কনজিউমিং হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। আমি আরো দু একটা অঙ্ক আপনাদের কাজ দিব এখানে, এগুলো একটু করবেন, তারপরে আমি মানে আরো পিছনের দিকে একটু যাব। কিছু কিছু আছে যেগুলো শুধু ক্যালকুলেশন, যেগুলোতে কোনো লজিক ম্যাটার করে না, সেগুলো অতটা মানে ইয়ে করার দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, উম, এই অঙ্কটা দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অনেক সময় অনেকে ভাষা বুঝতে পারেন। আপনারা যদি ভাষা বুঝতে পারেন, হ্যাঁ, ভাষা মানে আপনারা অঙ্কটা একবার পড়েন, পড়ার পরে আপনারা যদি ভাষা বুঝতে না পারেন আমাকে একটু বলেন, হ্যাঁ, কে যে ভাষা বুঝতে পারি নাই। মানে এখানে একটা ভাষাগত জটিলতা আছে, ঠিক আছে। এই জটিলতা দিয়ে এটাকে একটু ঝামেলাযুক্ত করে রাখা হয়েছে। যেমন এরা বলছে একটা নির্দিষ্ট হুম, হচ্ছে পরিমাণ আসল নির্দিষ্ট সুদের হারে 5 বছরে আসলের 5/8 হবে। ঠিক আছে। এখন হচ্ছে আপনার বার্ষিক সুদের হার কত? আপনারা প্রশ্ন বুঝতে পারছেন সবাই? আচ্ছা, প্রশ্ন অনেকেই বুঝতে পারার না করারই কথা। সে যদি খুব সহজে প্রশ্ন বুঝে ফেলেন তার মানে বুঝতে হবে যে আসলে সমস্যা আছে। এখানে বিষয়টা হচ্ছে যে এনারা বলছে যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ আসল, মানে আপনার আসল টাকা এখানে জানা নাই, হ্যাঁ, আসল টাকা জানা নাই। এই নির্দিষ্ট পরিমাণ আসল, সে আসল কত টাকা সেটা আপনাকে জানতে হবে। আচ্ছা, নির্দিষ্ট সুদের হার, মানে সুদের হারও জানা নাই, মানে সুদের হারও আপনাকে বের করতে হবে। সময়টা একটু দয়া ধর্ম করে তারা দিয়েছে 5 বছর। আর বলছে এই আসল যে টাকাটা, নির্দিষ্ট পরিমাণ আসল, এই টাকাটা হবে হচ্ছে আসলেরই 8/5 ভাগ। কথা বুঝতে পারছেন? মানে 5/8 ভাগ, মানে ব্যাপারটা একটা উদাহরণ দেয়। ধরেন আপনার এখন আসল আছে 100 টাকা, 100 টাকা আছে। হুম। এই আসলের যদি আপনি 100 টাকার যদি 100 টাকার যদি আপনি 5/8 ভাগ করেন তাহলে কত টাকা হবে? 8 ভাগ করলে কত টাকা হবে? 160 টাকা হবে। বুঝছেন কথা কি? হুম। এইটাও আসল, এইটাও আসল, দুইটাই কিন্তু আসল। এটাও হচ্ছে আসল, এটাও হচ্ছে আসল। হ্যাঁ, আসল। এটাও আসল, এটাও আসল। এখন এই এই মানে আমাদের আসলের এই আসলের 5/8 ভাগ হবে এই আসল। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি এখন যখন টাকাটা ব্যাংকে রাখতেছেন তখন আপনার যত টাকা, এইটা আসল, আর এই আসলটা হচ্ছে আপনার 5 বছর পরের ঘটনা। হ্যাঁ, মানে এই 160 টাকা হচ্ছে 5 বছর পরের ঘটনা। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। কথায় বুঝতে পারছেন? আমি যখন যদি মনে করি ধরি আসল হচ্ছে কত, আমার 100 টাকা ধরলাম আমি, হ্যাঁ, তাহলে আমার 5 বছর পরের আসল এটা হচ্ছে 5 বছর পর। 5 বছর পর, 5 বছর পর হচ্ছে আমাদের আসল হবে 160 টাকা। ঠিক আছে। তাহলে সুদ কত টাকা হলো? সুদ কত টাকা হলো এখানে? 100 টাকা 160 টাকা হলে 60 টাকা সুদ হলো। ঠিক আছে। 60 টাকা সুদ হলো। 60 টাকা সুদ, এটা কয় বছরের সুদ? 5 বছরের। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে কয় টাকা? 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 12 টাকা, তাই না? 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা। এখন আমাদের আসল ধরছে 100 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা। তার মানে সুদের হার কত? 12%। সুদের হার হচ্ছে 12%। বুঝতে পারছেন বিষয়টা কি? 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা, তার মানে সুদের হার কত টাকা পার্সেন্ট? 12%।
আপনারা সবাই বুঝছেন বিষয়টা কি? কারো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন যে সুদের হার হচ্ছে 12%। আচ্ছা, 100 টাকা সুদ আসল, হ্যাঁ, মানে আসল হচ্ছে আসলের 5 ভাগের 8 ভাগ হবে, তার মানে 100 টাকা হচ্ছে এখানে আসল, আর এখানে হচ্ছে 160 টাকা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তাহলে মাঝখানে 60 টাকা হচ্ছে আপনার সুদ, সেটা 5 বছরের, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা, মানে সুদের হার হচ্ছে 12%। ঠিক আছে। আচ্ছা, কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস না করলে তো হবে না। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, সাফায়েত বলেন। স্যার আমি বুঝছি না, হয়েছে ওই যে 5/8, এটা 180 টাকা, 100 টাকা হয়েছে আসল প্রিন্সিপাল, তারপরে হইতেছে সুদ আসল হয়ে গেছে 160 টাকা, এই অংশটা আমি বুঝছি না স্যার। না, 100 টাকার আপনি সহজ কথা হচ্ছে এখানে বলছে কি 5 ভাগের কয় ভাগ, 8 ভাগ, তাহলে এটা 5 দিয়ে 8 ভাগ। কাটলে কত হবে, 20, 8 20 160 টাকা, তাই না? তার মানে আপনার 100 টাকা এখন আসল, আর 5 বছর পরে 100 টাকা হয়ে গেছে 160 টাকা। বুঝছেন? অর্থাৎ হচ্ছে আপনার সুদ কত, মাঝখানে সুদ কত টাকা তাহলে? 100 টাকা এখন আপনার যেটা হাতে আছে সেইটা 5 বছর পর হবে 160 টাকা, তাহলে সুদ হবে 60 টাকা না? বুঝতে পারছেন বিষয়টা কি? জি স্যার। জি। তাহলে 160 টাকা হলে 60 টাকা সুদ, এটা কয় বছরের সুদ, 5 বছরের, 1 বছরের কত, 12 টাকা, তাহলে 100 টাকাতে 12 টাকা সুদ হচ্ছে, তার মানে 12% সুদ। আচ্ছা, এইটা এভাবে করাটা ভালো হবে। আচ্ছা, এইটা আমি করব না, এটা যে 70 লক্ষ বা 80 লক্ষ যেটা করলাম ওইটা আর এটা একই সেম অঙ্ক, এটা বেবজাতে আসছে, এটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা আগে করাইছি। এই অঙ্কটা দেখেন, এটা অনেক পরীক্ষাতে আসছে, আসলে এটা আসার মতো কোনো অঙ্ক না, তারপরে বিভিন্ন পরীক্ষায় আসছে, মানে অনেকগুলোতে আসছে, আরো আমি লিখি নাই। এখানে বলছে যে 12% মুনাফায় 10,000 টাকায়, 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে কত বছরে? আচ্ছা, প্রথমে 10,000 টাকার 12%, 10,000 টাকার আপনার হচ্ছে 12%, তাই না? তাহলে কত টাকা হবে, 1,200 টাকা। 1,200 টাকা, এটা কয় বছরে, 1 বছরে। এখন বলছে 4,800 টাকা হতে কয় বছর লাগবে, তাহলে 1200 দিয়ে ভাগ করেন, 1 বছরে 1200 হলে 4 বছরে হয়ে যাবে না? এটা হচ্ছে অঙ্ক। তো এইটা আপনার হচ্ছে মানে উম, খুবই অনেক পরীক্ষায় আছে। হ্যাঁ, তো মানে অনেক অনেক পরীক্ষায় আসছে। এখন এটা আসলে কি জন্য আসছে জানি না সঠিক। হ্যাঁ, মুজাহিদ। আর এখানে তো হেরা সেন্স তো লাগাইছে ওখানেই, যে 10,000 টাকার মুনাফা 4800 টাকা, মানে 4,800 টাকা হবে, হ্যাঁ, কত বছর হবে ওইটা তো দেখে না, এই জন্যই তো সমস্যা। না সমস্যা কি, 10,000 টাকার 12% হলে 1,200 টাকা 1 বছরে, তাহলে 4,800 টাকা হলে 4 বছরে হয়ে যাবে না? না এটা তো বুঝছি, কিন্তু ওই যে কত বছর হবে এখানে তো লেখা নাই। হ্যাঁ, হ্যাঁ, দেখ, এটা এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের, এটা একদম মানে ইজি একটা বিষয়। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমি আরো দেখছি আরো প্রায় 7-8টা পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। And কেন আসছে আমি সঠিক জানি না এটা। হ্যাঁ, এটা করাবো না, 29 নাম্বার, এগুলো করবেন বাসায়। হ্যাঁ। হুম, এগুলো করবেন, এগুলো সবে যেগুলো করার মতো এইটা দেখেন, এটা আমি করে দিই। বার্ষিক 8% মুনাফায় 62,500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন। হ্যাঁ, 8% মুনাফায় 62,000, এইটা আপনি ধরেন এই সূত্র বা টেবিল যেটা দিয়ে আপনি করেন না কেন, আপনাকে একটু সময় ব্যয় করতে হবে, যেহেতু চক্রবৃদ্ধি। হ্যাঁ, সেটা হচ্ছে সূত্রটা যদি আমি লিখি এখানে, 62,500, 500, এটা 1+8/100, পাওয়ার হচ্ছে 3। ওকে, তাহলে এখানে আপনার হচ্ছে 62,500, এটাও কিন্তু আসছে কয়েকটা পরীক্ষায়, খেয়াল করেন। এটা হচ্ছে আপনার যদি এখানে একটু কেটে দেয়,
তাহলে একটু সুবিধা হয়। যে আপনি এটা যদি ক্যান্সেল করে দেন তাহলে কত হবে? যদি 4 দিয়ে ক্যান্সেল করেন তাহলে এটা 25, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা 2। তার মানে এখানে 25 আর 2 27, 27/25, ঠিক আছে, পাওয়ার 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে 625 এই 0 0 উপরে 27টা 3 বার লিখবো, 27 গুণন 27 গুণন 27, আর নিচে লিখবো হচ্ছে 25 হচ্ছে 3 বার। হুম, তাহলে 25 গুণন 25 গুণন 25, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমরা জানি 25 25 625 হয়। হুম, তার মানে এই দুইটা যদি আমরা একবারে লিখতাম, 25 25 গুণ করে লিখতাম, এই দুইটা যদি একবারে লিখতাম তাহলে এটা হচ্ছে আমাদের 625, 625। তাহলে 625 দিয়ে এটা কেটে দিলে কত হবে? 100, তাই না? 100, আর এই 25 দিয়ে এটা কেটে দিলে কত হবে? 4। এখন এই 27 27 27 আর 4 আমরা গুণ করব, ঠিক আছে। মানে 27-এর মানে উপরে কিউব দিয়ে আমরা 4 হচ্ছে তার সাথে গুণ করব, তখন আমাদের 78,732 হবে হচ্ছে এটা। হ্যাঁ, মানে যেটা হোক এটা ক্যালকুলেশন করবেন, 78,732 হলে এটা মিলে যাবে। এটাও এই আপনার মানে টেবিলে করলেও এরকমই সময় লাগবে, ঠিক আছে। টেবিলে করলেও আপনি 8% বের করে, যেহেতু এখানে 62,500 টাকার কথা বলছে, এটাও সময় লাগবে। 62 6 48 আর 8 × 2 50। হ্যাঁ, মানে প্রথমে আপনার সুদ হবে দেখা যাচ্ছে যে আহ, আপনার 5,000 টাকা। হুম, এরকম ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে। আচ্ছা, এটা ভূমি মন্ত্রণালয়ের একটা প্রশ্ন, দেখেন। বলছে যে বার্ষিক 3% হার সুদে 250 টাকার 6 বছরের সুদ যত হয়, বার্ষিক 5%-এর সুদে কত বছরে 225 টাকা তত সুদ হবে। আচ্ছা, তত মানে কত, আগে সেটা বের করি। মানে প্রথম কন্ডিশন এটা আগে ফিল আপ করি, যে এখানে সুদ কত টাকা হবে। মানে ওনারা বলছে আমাদের 250 টাকা আমাদের হাতে আছে 250, এটা 3%, এটা কয় বছর? 6 বছর, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হবে আপনার হচ্ছে 6 6 25 150, আর 150 আর 3 গুণ করলে আপনার আহ, মানে 6, যদি 6% এটা ধরতাম তাহলে হচ্ছে হচ্ছে আপনার 15 টাকা হতো, তাই না? 15 টাকা 3 15 45 টাকা হবে এটা, ঠিক আছে, 45 টাকা। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে আমাদের 250 টাকার আমরা হচ্ছে 3% সুদ যদি আমরা ধরি, হুম, সেটা 6 বছরে হবে 45 টাকা। এখন বলছে যে এই বার্ষিক 5%-এর সুদে 225 টাকার কত বছরে সেটা হবে। আচ্ছা, এই যে এখানে 225 টাকা আছে, এটার 5% সুদ ধরেন আগে, 5%, 5% সুদ ধরেন কত বছর আমরা জানি না, এরা বলছে যে 45 টাকা হতে হবে, ঠিক আছে। হুম, 5% কত বছরে 45 টাকা হবে, এটা আর কি। তাহলে এখানে আমরা হচ্ছে এই পার্সেন্টেজটা যদি তুলে দিই, নিচে হবে 100, এটা তুলে দিলাম। তাহলে 5, এখানে 5 বিশং 100, 5 দিয়ে কাটলে এটা 4, 5 দিয়ে কাটলে এটা কত হবে? 4 5 20, 5 5 25, তাই না? উপর থেকে 45 45 তুলে দেন, তাহলে এর মান হবে 4, অর্থাৎ 4 বছর সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আপনার হচ্ছে এভাবে একটু 225 টাকা, হ্যাঁ 225 টাকায় লিখছি তো। প্রথমটা 250 টাকা, পরেরটা 225 টাকা। হ্যাঁ, আচ্ছা, এরপর এটাতে আসি। এটা গেল 33 গেল। এরপরে হচ্ছে এটা আমি করব না, এটা বাসায় করবেন, এগুলো আপনারা করবেন বাসায়। হ্যাঁ,
আচ্ছা, এইটা দেখেন, এটা আমি মুখেই করে দিচ্ছি, আপনারা শুধু একটু মিলাই নেন। বলছে এক ব্যক্তি 1,000 টাকা 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, 1,000 টাকা 4 বছরের জন্য। প্রথম 2 বছরে সুদ দেবে হচ্ছে 10%। 45, 45 আর 45 উভয় পাশ থেকে উঠে যাবে, দুই পাশ থেকে। আহ, এখানে হচ্ছে বলছে যে 1,000 টাকা 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম 2 বছরে 10% সুদ দেবে। তাহলে 10% মানে 1,000 টাকা, 10% মানে 100 টাকা, 2 বছরে 200 টাকা সুদ, তাই না? 200। আর পরের 2 বছরের জন্য 5% সুদ দিবে, তাহলে 5% মানে 50 টাকা সুদ। 50 টাকা সুদ হচ্ছে 2 বছরে, তাহলে 100। তাহলে 200 আর 100 কত হলো? 300। এখন বলছে 4 বছর শেষে সে কত টাকা পাবে, তাহলে 1,000 টাকা ব্যাংকে রাখা আছে আর 300 টাকা সুদ, মোট 1,300 টাকা পাবে। এটা খুবই সহজ একটা অঙ্ক, 2024 সালের অঙ্ক এটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ সাফায়েত, বলেন। স্যার প্রথম 2 বছর সে 10% সুদ পাবে হইতেছে 100, 100, 200 টাকা, তার মানে টোটাল তো টাকা হয়ে যাবে তখন 1200 টাকা। না 1200 টাকার না ফিফটি না ফাইভ না, পার্সেন্ট হার সুদে। আপনি এটা চক্রবৃদ্ধি সুদ তো লেখা নাই এখানে। হ্যাঁ, জি চক্রবৃদ্ধি স্যার, সুদ যদি না হলে তো। চক্রবৃদ্ধি সুদ লেখা না থাকে তখন হ্যাঁ, কি সেটা সরল সুদ? অবশ্যই সরল সুদ, মানে চক্রবৃদ্ধি সরল সুদ। সুদও কিন্তু লেখা নাই স্যার, তখন মানে যদি চক্রবৃদ্ধি সুদ লেখা নাই, সরল সুদও লেখা হ্যাঁ নাই, তাহলে আমরা সরল সুদে করবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ যদি লেখা না থাকে তাহলে আপনি সরল সুদে করবেন, কারণ চক্রবৃদ্ধি সুদে তখন অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, পরেরটাতে যাই আমি। হ্যাঁ, এটা করবেন, এটা খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এটাও করব না, এইটা দেখাই। হ্যাঁ, এটা মনে হয় করছি আমি। 1578 আর 1830 গতদিন এটা করা হয়েছে, এই অঙ্কটা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি মানে করে দিলাম একটু আগে, দেখেন করে দিয়েছি 5% হারে। 8,000 টাকার ওই যে 9,000 কত টাকা হলো না? আট আট মানে 40 টাকা চার, মানে এইভাবে করলাম, মানে 9,000 টাকা কথা হলো। আচ্ছা, এটা দেখেন, এটা আমি একটু জাস্ট শুধু মানে ডায়াগ্রামটা করে দিই। 6% হারে 25,000 টাকা 4 বছরের সুদ কত হবে? তাহলে 25,000 টাকা আপনার হচ্ছে 1+6% বাই 100 পাওয়ার হচ্ছে কত? 4। এটা বের করবেন, বের করে এই যে টাকাটা হবে সেটা 25,000 থেকে বাদ দিয়ে দেবেন, তাহলে সুদ পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমি আর না করি। হ্যাঁ, আরো কিছু অঙ্ক আছে তো, আমি আর আর দু একটা অঙ্ক হয়তো বা আজকে থেকে যাবে, যেগুলো হচ্ছে মানে আরো কয়েকটা আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আপনারা আমি করে দেব, যেটা করে দেওয়ার মতো সেগুলো অবশ্যই। বলছে জামিল সাহেব শতকরা 10% 10 টাকা হার মুনাফায় 3,000 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করলো। শতকরা বার্ষিক 7.5 টাকা হার মুনাফায় কত বছরে 1,000 টাকা পূর্বের বিনিয়োগ করা টাকার সমান সুদ পাওয়া যাবে, মুনাফা পাওয়া যাবে? আচ্ছা, ব্যাপারটা কি? জামিল সাহেব শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে 3,000 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করলো। আচ্ছা, এটা লিখি আমরা। 3,000 টাকা, 3,000 টাকা 10% সুদ 6 বছর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সুদ হলো কত টাকা এটা? এখানে সুদ হবে হচ্ছে 300 টাকা করে, মানে বছরে 3×6 = 1,800 টাকা। ঠিক আছে, 1,800 টাকা, 1,800 টাকা। বলছে, এবার বলছে যে শতকরা বার্ষিক 7.5% হার সুদে কত বছরে 1,000 টাকা, 1,000 টাকা কয় পার্সেন্ট সুদ? 7.5%। 7.5% সুদ কয় বছর লাগবে, কত বছর সেটা তো আমি এখানে জানি না, এন এর নামটা লিখলাম। হ্যাঁ, এটা হবে। তাহলে এখানে 7.5% মানে 1,000 টাকা 7.5% হলে কত টাকা হবে? আপনার হচ্ছে উম, 75 টাকা করে হবে, তাই না? 1,000 টাকা 7.5% মানে 75 টাকা। 75 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 টাকা 7.5% মানে 75 টাকা
তাহলে 75 টাকা করে কয় বছরে হবে? তার মানে এনটা এখানে রাখি, এই 1800 নিচে 75-কে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে আমাদের। হুম তাহলে এটা 24 বছর হচ্ছে, তাই না? হ্যাঁ, 1000 টাকা 7.5% হারে সুদ নিলে আমাদের হচ্ছে 24 বছর সময় লেগে যাবে। হ্যাঁ, এই একই টাকা উঠতে। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, তো এটা গেল। হ্যাঁ, একটা অঙ্ক আছে আপনার, মাসের একটা হিসাব আছে। ওই অঙ্কটা আপনাদেরকে আমি দেখাবো। মাসের হিসাব আছে, মানে ওর মধ্যে মাস দিনের একটা হিসাব আছে। হ্যাঁ, ওখানে একটু ভেজাল লাগে। আচ্ছা, এটা করবেন বাসায়। এটা সিম্পল অঙ্ক। 7% থেকে 5% কমে যাওয়ায় আপনার 5 বছরে 70 টাকা কমে গেল। এই অঙ্ক করানো হয়েছে, যে ওই যে 6% থেকে 4% হয়ে গেছিল, এই অঙ্ক করানো হয়েছে। এটা মানে খালি যার সংখ্যা চেঞ্জ করে দিয়ে আসছে আর কি। হ্যাঁ, তা, আচ্ছা, 5% হার সুদে 600 টাকার 5 বছরে সুদ আসলে কত হবে? আমি মুখেই করে দিচ্ছি। 5% হারে 600 টাকায়, তাহলে 1 বছরে সুদ 30 টাকা, 5 বছরে হবে 150 টাকা। তাহলে 600 টাকা 150 টাকা, 750 টাকা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা করবেন বাসায়। এটা আমি করছি গতদিন, আপনাদের মনে আছে কিনা, যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী মানে 56,000 টাকা বিনিয়োগ করছে। মনে আছে? করিম সাহেবের যে অঙ্কটা ছিল, 56,000 টাকা বিনিয়োগ করে, 56,000 টাকা বিনিয়োগ করে, কোনো টাকার পরে 10%, কোনো টাকার পরে 12% লাভ করে তার 4,800 টাকা লাভ হয়েছিল। এরকম একটা অঙ্ক আমি করে দিয়েছি। ওই অঙ্ক এই অঙ্ক একই অঙ্ক। 56,100 টাকা এখানে, ওখানে ছিল 10%, এখানে আছে 5%, ওখানে ছিল 12%, এখানে আছে 4%, আর 256 টাকা ওখানে ছিল হচ্ছে 624 টাকা মৌলবি। হুম এই অঙ্কটা আপনারা দেখবেন, সেম অঙ্ক, এটার মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা, এটা দেখেন কি বলছে, যে বার্ষিক 10%, 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা তো ইজিলি করতে পারছেন এখানে, যে 5,000 টাকা, 5,000 টাকার হচ্ছে কত পার্সেন্ট? আপনার 10%, কয় বছর? 3 বছর। 3 বছর, তাহলে কত হবে? আপনার 500 টাকা আর 1500 টাকা, তাই না? এটা 1500 টাকা হয়ে গেল। কিন্তু 5,000 টাকার আপনার চক্রবৃদ্ধিটা বের করতে হবে। হুম 10% হারে 3 বছরের। তাহলে প্রথমে ধরেন আমি যদি টেবিল আকারে করি, তাহলে এখানে কত হবে? 5,000 টাকা 10% সুদ হলে 500 টাকা সুদ হবে। এখানে হবে 5,500 টাকা। আমি অত কিছু লিখলাম না। হ্যাঁ, তারপরে আবার 5,500 টাকা। হুম 5,500 টাকা, এটার হচ্ছে 10% সুদ হবে 550 টাকা, তাহলে হবে এটা 5,600, না 6,050 টাকা আছে। এই 6,050 টাকা আবার এখানে হবে। এটা ওই যে 3 বছরের যে অঙ্কটা ওরকম, 605 টাকা হবে, তাহলে 6,655 টাকা হচ্ছে। তাহলে এখানে সুদ কত টাকা হচ্ছে? আমাদের 1,000, 1,655 টাকা, তাই না? 1,655 টাকা হচ্ছে সুদ। এখন এই সুদ আর এই সুদের তফাৎ কত? এখানে আছে 1,500, এখানে 1,655, অর্থাৎ 155 টাকা হচ্ছে তফাৎ। ঠিক আছে। হুম মেহেদি, জি স্যার। বলেন। বলছি স্যার, এই যে
আপনি যে শীট গুলো আমাদেরকে দেন, এই শীটে যেরকম এই যে সুদ কষা, তারপরে লাভ ক্ষতি, যে অঙ্কগুলো আছে, এইগুলোই শুধু আমরা প্র্যাকটিস করলে কি যথেষ্ট স্যার? আরো কিছু করতে চাচ্ছেন নাকি? না স্যার, এই যেগুলো আছে, এই যে এইগুলোই আমরা বারবার করলে তো হ্যাঁ হ্যাঁ, ভালো বারবার রেজাল্ট। করলে আর পাবেন কোথায়? আর তো নাই। আর কোনো জায়গাতে তো মানে আর কোনো বইতে এইগুলা নাই। মানে এগুলা না, মানে এতগুলো নাই। মানে আমার কাছে কিছু বই আছে, আপনাদের আমি একটু বলি। আমার কাছে হচ্ছে ধরেন 2016 সাল থেকে এইগুলো করলেই মনে হয় আমরা সব ধরনের নিয়ম হয়তো 2024 আমরা। সালের মানে পর্যন্ত যত চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে সবগুলো এখানে আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই আমার কাছে 4টা বোর্ড বই আছে। একটা হচ্ছে 1986 এর একটা, একটা আছে 2003 সালের একটা, 2011 সালের একটা, আর এই যে 2000 লাস্ট যেটা এডিশন হলো। এই বোর্ড বইগুলোতে আপনার 6, 7, 8, 9, 10-এ এই সুদ কষার এই অঙ্কগুলো আছে। এর বাইরে নাই। আমি এগুলো সব, মানে বইগুলো আমার সব টেবিলে আছে, আমি সবগুলো এক জায়গায় করে এগুলো করছি। হ্যাঁ। আর এর বাইরে আপনার আর কোনো বই নাই বাজারে, বুঝতে পারছেন? আর মানে যে সেখানে আপনার সুদ কষার না অঙ্ক স্যার, আপনার যে জিজ্ঞেস থাকবে। করলাম একটু মনে অনেক প্রশ্ন অনেক সময় ঘুরপাক খাইতো স্যার, যে না না, এই ঘুরপাক কারণে। খাওয়ার কোনো সুযোগ নাই। এইগুলোর মধ্যে আসার কথা। হ্যাঁ, কারণ হচ্ছে এইগুলো বই পুস্তক থেকেই তো প্রশ্নকর্তারা হেল্প নেবে না, আমার তো মনে হয় তাই। আচ্ছা, এটাতে আসি। বলছে যে আহ বার্ষিক শতকরা 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা হবে 2550 টাকা। আচ্ছা, এখানে আসলটা দেওয়া নাই। হ্যাঁ, মানে আমাদের আসল আসল যে টাকাটা, এই আসল টাকার উপরে কি হবে? 8.5% সুদ ধরতে হবে। হ্যাঁ, 8.5%। 8.5% মানে এই পূর্ণ ভাঙালে কত হবে? 8 দোকানে 16, 16 আর 1-এ 17, 17/2%। ঠিক আছে, গুণন কয় বছর? 6 বছর। 6 বছর, এটা হবে 2550 টাকা। 2550 টাকা। তাহলে এখন আসল এখানে লেখাই থাক। হ্যাঁ, আসল এখানে 17 উপরে থাকবে, 6 উপরে থাকবে, 2 নিচে থাকবে, আর পার্সেন্ট উঠে গিয়ে 100 হবে, গুণ সমান সমান হচ্ছে 2550। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু ছোট করার চেষ্টা করা যাক, দেখা যাক। তাহলে এখানে আপনার হচ্ছে এটা দিয়ে যদি আমরা ক্যান্সেল করে দিই, এটা দিয়ে কাটলে কত হবে? 6 দিয়ে কেটে দিলে মানে এটা 2 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে আপনার 50, তাই না? হ্যাঁ, আর তো কাটা যাচ্ছে না। তাহলে আমরা আসল ইকুয়াল টু লিখতে পারি, এখানে হচ্ছে লিখতে পারি 2550 গুণন হচ্ছে 50, আর তার নিচ না, গুণন 50 না, 50 গুণন 2, আর তার নিচে হবে 3, সুতরাং 51। ঠিক আছে। তো এখানে হচ্ছে হুম আমাদের এটাকে যদি আমরা মানে 3 দিয়ে কাটি, তাহলে 3, সুতরাং 51 হচ্ছে। আর এটা হবে কত? 3 × 8 = 24, এখান 1 বের হবে, 15, 3 × 5 = 15, 850। তাহলে 17 দিয়ে এটা কাটলে 5, সুতরাং 85, তাহলে 0। তাহলে হচ্ছে আপনার এটা 100, মানে 5000। 5 × 5 মানে 25, 2500, 2500 গুণন 2 মানে 5000 হচ্ছে। ঠিক আছে, তার মানে আসল হচ্ছে আমাদের 5000 টাকা। ঠিক আছে। তো এখানে 17% আপনারা এইভাবে লিখবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম আপনাদের আগামী ক্লাস থেকে উৎপাদক করাতে। ঠিক আছে, সাফায়েত। স্যার আমার ফোনে চার্জ নেই, তো আমি একটু বের হয়ে যাবো, এই জন্য ওটা ব্যাপারে জেনে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার কালকে কি আমাদের এক্সাম হবে? হ্যাঁ হ্যাঁ, কালকে এক্সাম অবশ্যই নেব। আমি হচ্ছে গতদিন বাসায় গেছিলাম, হঠাৎ ইমার্জেন্সি, আমার মা অসুস্থ হয়ে গেছিল। আমি আর আচ্ছা পরে আচ্ছা স্যার। নেটও মানে ফোনই অফ হয়ে গেছে আমার, আমি আর পরে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। ও তো আচ্ছা আচ্ছা আপনাদের স্যার, আমি এখন কেমন কালকে আছে আপনার মা? আই থিঙ্ক অবশ্যই পরীক্ষা নিব। ঠিক আছে। স্যার এখন কেমন আছে এখন? হ্যাঁ, এখন ভালো আছে। আমি ওই জন্য কালকে রাতে অনেক রাতে ব্যাক করছি আবার রাজশাহীতে।
তো যে কারণে আমি আর আচ্ছা, সময় থ্যাংক ইউ করতে স্যার। পারিনি, মনে করেন যে আমি আর কি ওই কালকে 9টায় আপনাদের এক্সাম আমি নিব। হুম, প্রশ্ন টশ্ন সব রেডি আছে, কালকে নিব। আচ্ছা, 51 52 এই অঙ্কগুলো করা লাগবে না, এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ সাফায়াত বলেন। স্যার ওই পরীক্ষা তো আগের যে শিডিউলটা ছিল ওইটাই, মানে আগের যে হ্যাঁ, সিলেবাসটা ছিল ওইগুলোই ওই যে ওইগুলোই প্রথম হবে এবং দ্বিতীয়। পরীক্ষাটা। 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময়ের মধ্যে লিখিত পরীক্ষা হবে, লেকচার শিট খাতায় 1 লিখবেন। এবং 2। খাতায় লিখে আপনারা হচ্ছে স্ক্যানারে স্ক্যান করে আমাকে পাঠাই দেবেন, ঠিক আছে, যাতে স্পষ্ট স্যার লেখাগুলো লেকচার বোঝা শিট যায়। 1 এবং 2। লেকচার শিটে 1 এবং 2। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে আপনাদের এই যে 52 পর্যন্ত এই অঙ্কগুলো, হ্যাঁ 52 53 একই অঙ্ক। আমি 54 থেকে বাকি যে কয়টা আছে আমি আগামী ক্লাসে করাবো। 54 থেকে আপনাদের অঙ্ক করাবো, আর হচ্ছে 54 করাবো। হ্যাঁ, 54 আর হচ্ছে আপনার 56, 56, 58 আর হচ্ছে 59 আর 60, এই 4টা অঙ্ক আমি আগামী ক্লাসে করাবো। আজকে আর মানে ইংরেজি পড়বো তো সময় হবে না। আর এই 4টার পরে আমরা আগামী ক্লাসে উৎপাদক করব। মানে আপনাদের জন্য উৎপাদক খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় উৎপাদক আসবে, এই জন্য উৎপাদক মাস্ট। এই 4টা অঙ্ক আমরা আগামী ক্লাসে করব। আচ্ছা, করে আমরা হচ্ছে উৎপাদকে চলে আসবো। আচ্ছা, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেগুলো পড়তেছিলাম সেগুলোতে আমরা যাই। যে আমরা গতদিন এই মানে এখানে 35 পর্যন্ত পড়া হয়েছে, আমরা আজকে ওয়ান অফ দ্য থেকে শুরু করব। হ্যাঁ, ওয়ান অফ ইচ অফ থেকে আমরা শুরু করব। তো ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এগুলো ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার বোঝায়। ঠিক আছে, ভার্বের সিঙ্গুলার মানে নাউন হচ্ছে এরপরে সিঙ্গুলার হবে, প্লুরাল হবে, কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। মানে ব্যাপারটা কিরকম, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই সেন্টেন্সটা খুবই আসে পরীক্ষায়। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, হ্যাঁ, মানে আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে যার মধ্যে একজন, হ্যাঁ, ওয়ান অফ দ্বারা এরকম বোঝায়। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লয়ার, তাহলে বি ভার্ব হবে হচ্ছে কি এখানে ইজ। ওকে, তারপরে আসি, বলছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস এটা প্লুরাল হলেও এটা হচ্ছে ফুল, মানে এটা কিন্তু রিপিট হয়, এখানে আবার অপশনও দেওয়া থাকে। হ্যাঁ, গেটস হচ্ছে ফুল মার্ক। ওকে, তাহলে গেট না, কিন্তু গেটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যুক্ত হবে, কারণ ওয়ান অফ দা থাকলে হচ্ছে সিঙ্গুলার বোঝায়। ওকে, হুম, আচ্ছা, এরপরে আসি যে নেইদার অফ দ্য টু গার্লস। এখানে দেখেন টু গার্লস দেখে অনেক সময় আমরা প্লুরাল দেখাতে পারি বা প্লুরাল লিখতে পারি, কিন্তু ব্যাপারটা তা না। এখানে নেইদার, এরপরে হচ্ছে নেইদার অফ দ্য, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে এটা হবে হচ্ছে ইজ। ওকে, এটাও তাই। ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস, তাহলে এখানে ইচ আছে, ইজ দিয়ে শুরু শুরু হয়েছে, সুতরাং এটা হবে হচ্ছে হ্যাঁ, মানে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে কি হবে, আমাদের হচ্ছে এখানে ফর আছে, সুতরাং গত ক্লাসে বলছি সিন্স ফর থাকলে এটা হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, সুতরাং এটা হবে হ্যাজ বিন, সিঙ্গুলার যেহেতু সুতরাং হ্যাজ বিন হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই এই কয়েকটা একটু দেখবেন, রিভিশন করবেন। এরপরে আমরা চলে আসি, এই ওয়ান অফ এর পরে অনেক সময় প্লুরাল ভার্বের ব্যবহার হতে দেখা যায়, সেটা কেমন এটা আপনাকে একটু বুঝতে হবে। মানে সেন্টেন্স না বুঝে শুধু রুল মুখস্থ করলে হবে না। যেমন একটা সেন্টেন্স আপনাকে দেখাই, যে ওখানে আমরা পড়ে আসলাম কি, যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এরকম। এখানেও কিন্তু এরকম আছে, যেমন ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এর মানেও কি আর ওর মানে কি, এটার মধ্যে একটা তফাৎ হচ্ছে যে আপনার শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এর মানে কি, এর মানে হচ্ছে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ, হুম, হু অলওয়েজ লেট। আচ্ছা, এখন খেয়াল করেন এই হুটা কি, এই হুটা হচ্ছে এই শি, হ্যাঁ, মানে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট, মানে এই অনেকগুলো স্টুডেন্টের মধ্যে সে একজন। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম, মানে এই সে একজন। এখন আমরা জানি রিলেটিভ প্রোনাউনটা সবসময় তার সাথেই থাকে, তাহলে হু অলওয়েজ লেট, হু যারা অলওয়েজ লেট করে তাদের মধ্যে শি হচ্ছে একজন। ঠিক আছে,
এখন এই যে ইজ ভার্বটা এখানে আছে, এই ইজ ভার্বটার কারণে আমাদের হচ্ছে এখানে ভার্ব কিন্তু অলরেডি বসে গেছে। শি এর সাথে ইজ কিন্তু বসে গেছে, শিও সিঙ্গুলার, ইজও কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার, ভার্ব কিন্তু অলরেডি বসে গেছে। আমাদের আরেকটা সাবজেক্ট আছে, কোনটা? স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস অনুসারে আমাদের ভার্বটা বসাতে হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। তাহলে এই স্টুডেন্ট অনুসারে ভার্ব যদি বসে তাহলে এখানে প্লুরাল হবে না, মানে সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে এখানে খেয়াল করতে হবে। এইটা তাহলে তখন কি হবে? এটা হবে হচ্ছে কাম। হ্যাঁ, কাম, কামস, এগুলোর থেকে কাম হবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এটা দেখেন, হি ইজ ওয়ান অফ দোস হু, হি আর ইজ এখানে কিন্তু মিলে গেছে, হি আর ইজ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব মিলে গেছে। ওকে, তাহলে এই দোস মানে দোস অনুসারে আমরা হচ্ছে এখানে বসাবো। হুম। তাহলে কি হবে? এটা প্লুরাল না, দিস আর দোস হচ্ছে প্লুরাল না, সুতরাং ভার্বটা এখানে প্লুরাল হবে। অনেক সময় ওয়ান অফ দেখে আমরা সিঙ্গুলার বসাই দিই, কিন্তু এটা প্লুরাল হবে, অর্থাৎ ডোন্ট স্মোক হবে, ডাজ নট না। যেমন এখানে আছে জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ, জো আর ইজ সাবজেক্ট ভার্ব মিলে গেছে, তাহলে এই বয়েজ অনুসারে বসবে। হ্যাঁ, তাহলে বয়েজ যেহেতু প্লুরাল সুতরাং এখানে আর হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে সেন্টেন্সটা একটু পড়ার সময় একটু হিসাব করে দেখে শুনে মানে ওখানে লিখতে হবে যে আমাদের আসলে কি করতে বলছে। ওকে, এটা গেল। এরপরে আমরা চলে আসি ভগ্নাংশ। এই ভগ্নাংশ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মাস্ট। দেখবেন যে এরকম কিছু প্রশ্ন থাকে, 3/4 অফ দ্য ওয়ার্ক। হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন থাকে, 3/4 অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা এখন 3 অনুসারে বসাবো না 4 অনুসারে বসাবো? হ্যাঁ, এগুলো নিয়ে আবার ওয়ান থাকে, এই থাকে, সেই থাকে। হ্যাঁ, ওয়ান অফ দ্য মাই ফ্রেন্ডস, ওয়ান, ও মানে 1/4 মানে 1/2, এরকম অনেক কথাবার্তা থাকে। তো এইগুলো আমরা হচ্ছে মানে যে সমস্যা ফিল করি সেটা হচ্ছে এখানে ক্লিয়ার কোনো কনসেপ্ট কোনো জায়গাতেই নাই। আপনি যে কাজটা করবেন সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে যে এই 3/4 ভগ্নাংশ টগ্নাংশ যা থাকে থাক, এখানে কি নাউন আছে সেটা খেয়াল করবেন, এইটা খেয়াল করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে ভগ্নাংশ এখানে যাই থাক আমরা খেয়াল করবো এই জায়গাতে, এই জায়গাতে যদি আপনার মানে সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব। ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন তার মানে সবসময় সিঙ্গুলার। হুম। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক ফিনিশড, তাহলে এটা হ্যাভ বিন না হয়ে আমরা হ্যাজ বিন বসাবো, কারণ সিঙ্গুলার বসাবো। ওকে, যেমন এটাতে আসি, 2/3 অফ দ্য চিলড্রেন, তাহলে আমরা টু দেখবো না থার্ড দেখবো না কি দেখবো? আমরা চিলড্রেনকে দেখবো। চিলড্রেন যেহেতু আমাদের এখানে হচ্ছে প্লুরাল সুতরাং এখানে বি ভার্ব বসাতে বলছে, তাহলে ওয়ার বসাবো, যেহেতু এখানে লাস্ট কথাটা উল্লেখ আছে, লাস্ট উইক। তারপরে যেমন 50% অফ দ্য ল্যান্ড, এই পার্সেন্ট বলেন, ডিস্টেন্স বলেন, অ্যামাউন্ট বলেন, এগুলো সবসময় কি হবে? এগুলো সবসময় হচ্ছে সিঙ্গুলার হবে, তাহলে 50% অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড হবে। ওকে, আচ্ছা, টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি, 5টা বিষয়। টাইম মানে হচ্ছে সময়, ডিস্টেন্স দূরত্ব, ওয়েট মানে ওজন, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, মানি হচ্ছে কি টাকা পয়সা, এগুলো সবসময় সিঙ্গুলার হবে। এগুলোর পরে ভাব সবসময় সিঙ্গুলার হবে। যেমন $10,000, এটা ডলার্স দেখে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই, যেটা প্লুরাল এটা হবে সিঙ্গুলার, ইজ এ লট অফ মানি। 10 ইয়ার্স, 10 ইয়ার্স 10 বছর মনে হচ্ছে প্লুরাল না, সে সময় সবসময় সিঙ্গুলার হবে, 10 ইয়ার্স ইজ এ লং ডিস্টেন্স হবে। ওকে, তারপরে বলছে কি যে 50 মাইলস, 50 মাইলস দেখে অনেক সময় মনে হতে পারে যে অনেক দূরের, তো 50 মাইলস প্লুরাল, কিন্তু না, এটা সিঙ্গুলার হবে। মানে টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ এগুলো সবসময় সিঙ্গুলার। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন আমাদের ইনফিনিটিভ, জেরান্ট, এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হবে। ইনফিনিটিভ কি, জেরান্ট কি, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে এটা ক্লাসে, যদি বা এগুলো আপনাদের লিখিত পরীক্ষা ওইভাবে পার্থক্যটা আসে না, তারপরে জেরান্ট ইনফিনিটিভ জানা থাকাটা জরুরি। হুম। জেরান্টটা হচ্ছে আপনার যখন কোনো ভার্বের সাথে নাও মানে আইএনজি যুক্ত হয় সেটা নাউনের কাজ করে, তখন সেটা হয় হচ্ছে জেরান্ট, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যুক্ত হয়ে সেটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে, তখন সেটাকে বলা হয় জেরান্ট। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব হবে। হুম। জেরান্টের যে কাজ ইনফিনিটিভের একই কাজ। হুম। আচ্ছা, তো যেমন আপনি উদাহরণ দেই, রিডিং নভেলস, এই যে রিডিং, হ্যাঁ এটা হচ্ছে রিড কি বাক্যের সাবজেক্ট, রিডিংটা সাবজেক্ট, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়েছে, তাই না?
তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেহেতু হয়েছে, সুতরাং এটার পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? ইজ হবে। যেমন টু ইর ইজ হিউম্যান হবে। টু এর মানে কি? এরর করা, মানে ভুল করা। ঠিক আছে? তাহলে টু প্লাস ভার্ব, এটাকে বলে ইনফিনিটিভ। ঠিক আছে? ইনফিনিটিভ। সুতরাং ইনফিনিটিভ হলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। টেলিং লাইস, টেল হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হয়েছে হচ্ছে টেলিং। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে জেরান্টের পরে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? এরপরে চলে আসি এ নাম্বার অফ। এ নাম্বার অফ কথাটা কি বোঝায়? এ নাম্বার অফ, হ্যাঁ, মানে হচ্ছে আপনার অনেকগুলো, মানে অনেকগুলোকে একসাথে, প্লুরাল। সুতরাং আর দা নাম্বার অফ মানে একটা বোঝায়, সিঙ্গুলার। তাহলে এ নাম্বার অফ এর পরে সবসময় ভার্ব হবে হচ্ছে প্লুরাল, আর দা নাম্বার অফ এর পরে ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার। যেমন এ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে হ্যাভ জয়েন্ট দিছে, এটা হবে হ্যাভ প্লুরাল হবে। আর দা নাম্বার অফ স্টুডেন্ট যদি হতো তাহলে এখানে হ্যাজ জয়েন্ট হতো। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাভ আর হ্যাজ এর মানে এখানে সিঙ্গুলার আর প্লুরালের বেসিক তফাৎটা কোন জায়গায়? হ্যাঁ, আচ্ছা। এরপরে আসেন হচ্ছে দেয়ার, একটা শব্দ আছে। এই দেয়ারের কিন্তু কোনো প্রকার মানে প্রাথমিক কোনো মিনিং নাই। হ্যাঁ, দেয়ার হচ্ছে এমন একটা অবস্থায় থাকে, দেয়ারকে বলা হয় হচ্ছে যে উম, আপনার মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন দেয়ার 12 মান্থস ইন দ্য ইয়ার, এখানে এই যে ভার্ব বসাতে বলছে, দেয়ারটা কিন্তু বাক্যের সাবজেক্ট না, বাক্যের সাবজেক্ট হচ্ছে 12 মান্থ। হ্যাঁ, অর্থাৎ এই 12 মান্থসটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, দেয়ারটা ইন্ট্রোডাক্টরি হিসেবে বসে। তাহলে এটা তো প্লুরাল, সুতরাং এখানে আর হবে, অর্থাৎ দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার। ওকে, তারপরে হচ্ছে সাফায়াত বলেন। স্যার 12 মান্থ এটা তো হচ্ছে স্যার ইয়াতে পড়ে, ওই যে টাইমের মধ্যে পড়ে, টাইম, ওই তারপর হচ্ছে লেন্থ, ওয়েট, যেগুলো একটু আগে বললেন। হুম, 12 মান্থস এটা তো একটা সময়ের মধ্যে পড়ে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে না, না ইজ না না হবে না না? না না না, এটা বুঝতে ভুল হচ্ছে। 12 মান্থ সময়ের মধ্যে পড়ে না। ধরেন আমি যদি হচ্ছে মানে আপনাকে এইভাবে বলি কথাটা, যে 12 মান্থ ইন এ ইয়ার, এর মানে হচ্ছে বছরে 12 মাস। মানে এখানে হচ্ছে 12টা মাস, মানে একটা একটা করে 12টা মাস ধরা হচ্ছে। হ্যাঁ, আর যদি আমি বলি শুধু 12 মান্থ, তার মানে কি এটা হচ্ছে 12 মাস, তখন এটা সময় হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম, যেমন ও আচ্ছা, 12 মাস এক জিনিস, আর বছরে 12 মাস এটা আলাদা জিনিস। কেন? কারণ বছরে আচ্ছা, বারো আচ্ছা, মাস আচ্ছা। মানে প্রত্যেকটা আলাদা আলাদা মাস, একটা একটা করে, হ্যাঁ, এটা নাম্বার। আর যখন আপনাকে বলবে হুম, 12 মাস, এটা একটা সময়, ইউনিট। ঠিক আছে? যেমন আচ্ছা, ধরেন আচ্ছা, জি। আপনাকে মানে এই 10 টাকার 10টা নোট, তখন 10টা মানে আলাদা আলাদা নাম্বার। আর যদি বলা হয় হচ্ছে যে 10 টাকা, হুম, মানে তখন কিন্তু 10টা একটা ইউনিট, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আচ্ছা, নেইদার নর আইদার অর এর কথায় আসি। নেইদার নর আর আইদার অর, এইগুলো হচ্ছে পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। কিরকম? যে নেইদার দ্য মুন নট দ্য স্টার্স, তাহলে এখানে সাবজেক্ট আছে হচ্ছে নেইদারের পরে একটা মুন আর নরের পরে একটা স্টার্স। আমরা এটাকে নিব না, এটা অনুসারে নিব। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে পরের সাবজেক্ট, পরের সাবজেক্ট দেখেন এখানে স্টার্স আছে, তাহলে বি ভার্ব হিসাবে ওয়ার বসাবো, কারণ এখানে লাস্ট নাইট লেখা আছে। ওকে, কিন্তু যদি আমার এখানে এই অন্য কিছু থাকতো, মানে নেইদার নর না থাকে, তাহলে মন অনুসারে হতো। কিন্তু নেইদার নরের নিয়মটা হচ্ছে পরেরটা অনুসারে। যেমন আইদার ইউ অর আই, ঠিক আছে? এখানে ইউ অনুসারে না, এখানে বসবে হচ্ছে আই অনুসারে। তাহলে বি ভার্ব বসাতে গেলে আই এম রং, অনেক সময় ইউ আর রং দিয়ে দেয়, কিন্তু না, এটা আই এম রং। ঠিক আছে? কারণ কি? আই অনুসারে হবে। আচ্ছা, এইগুলো গেল আপনার রুলের মধ্যে। আর কয়েকটা আছে আপনাকে একটু মুখস্থ করতে হবে, যেগুলো আপনার নিপাতনের সিদ্ধর মতো কোনো প্রকার নিয়ম কানুনের মধ্যে পড়ে না। যেমন 2 and 2, এটা মেক্স 4 হবে। দ্য পুলিশ, হুম, আর ভেরি হেল্পলেস হবে। এগুলো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, যেমন এখানে দেখেন ব্রাজিল দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, ব্রাজিল 5বার বিশ্বকাপ জিতেছে। ব্রাজিলের পরে তাহলে হ্যাজ হওয়ার কথা, কারণ ব্রাজিল তো একটা দেশ, সিঙ্গুলার কিন্তু না। ব্রাজিলের ক্রিকেট টিমটা হচ্ছে ফুটবল টিমটা হচ্ছে প্লুরাল, তাই সুতরাং এটা হবে হচ্ছে ব্রাজিল হ্যাভ। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ, ভুল হয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই বাক্যটা তো জানেনই, যে অল দ্য গ্লিটার্স আর নট ইজ নট গোল্ড,
অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলেই কি হয় না, সোনা হয় না। হুম। আচ্ছা, তারপরে আছে কি, দ্য মব হ্যাজ ডিসপার্সড, মানে মব মানে হচ্ছে মব হ্যাজ ডিসপার্সড, ওকে। আর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ক্লিয়ার। আর একটা আছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এইখানে যে 10টা আছে, এই 10টা একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ। এগুলো কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে না। আপনাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ যে ভার্ব আমি পড়ালাম, এগুলোই যথেষ্ট, হ্যাঁ। এগুলোর মানে আর মানে এগুলোর বাইরে লাগবে না, ঠিক আছে। আপনারা এই ভার্বের ব্যাপারে যদি এক্সপার্ট হতে চান, আরেকটা চ্যাপ্টার আছে, আমি আগামী ক্লাসে অবশ্যই পড়াবো এটা, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আর সাবজাংটিভটা আমি একদিনেই পড়াবো, সাবজাংটিভ, কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটা। এই 4টা চ্যাপ্টার আপনার জানা থাকলে আপনার ভার্ব সম্পর্কে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আপনি মানে পড়া থাকলে লিখতে পারবেন, হ্যাঁ। ভার্বের যে নাটাইগুলো আছে সেগুলোকে আপনি ধরতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সেরকম আমি এবার চলে আসি হচ্ছে আমাদের গতদিন আমি যেটুকু মানে পড়তে বাকি রাখছিলাম, সেখান থেকে আপনাদের আজকে আমি বিষয়গুলো একটু দেখাবো, মানে যেগুলো রাখছি। সেটা হচ্ছে আমরা গতদিন মেবি হচ্ছে মানে বঙ্গবন্ধু সম্পর্কে পড়তে আপনাদেরকে একটু দেখতে বলছিলাম, হয়তো কেউ দেখেননি, হ্যাঁ। তো বঙ্গবন্ধুর যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, আমি জাস্ট শুধু একটু টাচ করি, এগুলো না জানলে আপনার পরীক্ষা খারাপ হবে, এই আর কি। মানে ওনার জন্ম তারিখ, মানে মৃত্যু তারিখ, এটা বাংলা ইংরেজি দুইটাই মানে জানবেন, ঠিক আছে। হুম। আচ্ছা, প্রথম আসি হচ্ছে আপনার জন্ম তারিখটা 17ই মার্চ 1920। ওনার জন্ম হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলায়। বাবার নাম, মায়ের নাম, এটা পড়বেন। ওনারা ভাই বোন যে কয়জন আছে, জাতীয় শিশু দিবস হচ্ছে ওনার জন্মদিনে পালন করা হয়। শিক্ষা জীবনের ভিতরে অ্যাটলিস্ট যদি কিছু না পড়েন, তাও ওনার হচ্ছে ইসলামিয়া কলেজে যে উনি পড়ছিলেন কলকাতাতে, এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন, সেটা একটু দেখবেন। পারিবারিক জীবনে ওনার বিবাহ হয় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সাথে। এটা মানে ওনাদের হচ্ছে সন্তান হচ্ছে কয়জন, 5জন। শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল জামাল রাসেল। হ্যাঁ, শেখ রাসেলের জন্মদিনটা খুব ভালো করে মুখস্থ করবেন। 18ই অক্টোবর 1964 সালে 18 অক্টোবর শেখ রাসেল দিবস পালন করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতেছে। আচ্ছা, বঙ্গবন্ধুর কারা জীবন হচ্ছে সর্বমোট 4642 দিন। উনি 4682 দিন জেল খাটেন, হ্যাঁ। তো এই মানে এটা নিয়ে একটা তার মানে বই আছে, 3053 দিন নামে একটা বই আছে এটা। আচ্ছা, লেখালেখির মধ্যে ওনার নিজের লেখা বই বের হয়েছে 4টা মোট, হ্যাঁ। তো পরীক্ষায় এই অসমাপ্ত আত্মজীবনী থেকে প্রশ্ন প্রতি পরীক্ষা দিয়ে হয়। সেখানে হচ্ছে বইটা প্রকাশিত হয় হচ্ছে আপনার 2012 সালে ইউনিভার্সিটি প্রেস থেকে। এটার ইংরেজি অনুবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফখরুল আলম, হ্যাঁ। এখানে যে কাহিনীটা আছে সেটা হচ্ছে যে 1955 সাল পর্যন্ত ওনার পলিটিক্যাল লাইফ এবং পার্সোনাল লাইফের বিষয়গুলো 1967 সালে যখন জেলে ছিলেন সেই সময় এটা লিখেছিলেন, ঠিক আছে। এটার উপরে একটা সিনেমা আছে, চিরঞ্জীব মুজিব নাম, হ্যাঁ। এইটুকু খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এই কারাগারের রোজনাম স্যার, এটার শেখ হাসিনাই মানে মানে ইয়ে করেছেন, ভূমিকা লিখেছেন। আর এটা যে উপরের যে প্রচ্ছদটা, এটা তৈরি করছে সমর মজুমদার। হুম। আর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনাম স্যার, এটা দ্বিতীয় বই। এটা হচ্ছে আপনার শেখ রেহানা হচ্ছে নামটা প্রস্তাব করেছে, এটারও ভূমিকা শেখ হাসিনা লিখেছে, ঠিক আছে। আর আমার দেখা নয়া চীন, এটা হচ্ছে তার চীন ভ্রমণের যে অভিজ্ঞতা, হ্যাঁ, সেটার স্মৃতিকথামূলক একটা বই, ঠিক আছে। উম এটা হচ্ছে এটাতেও মানে আপনার ডক্টর ফখরুল আলম ইংরেজিতে অনুবাদ করেছে। আর আমার কিছু কথা, এটা আপনার মুক্তিযুদ্ধের উপর একটা বই। তো এনারে কিছু মানে লিগেসি আছে, লিগেসি গুলোর মধ্যে পয়েন্ট অফ পলিটিক্স, মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক তাকে পয়েন্ট অফ পলিটিক্স উপাধি দিয়েছে। তারপরে আপনার হচ্ছে ডেভিড ফ্রস্ট, ব্রিটিশ সাংবাদিক,
উনি বঙ্গবন্ধু একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, এখানে উনি ওই কথাটা বলেছিলেন যে ডেভিড ফ্রস্ট ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট ইজ ইউর উইকনেস অ্যান্ড ইউর স্ট্রেংথ। উনি বলেছিলেন যে আমার হচ্ছে স্ট্রেংথ যেটা, মাই স্ট্রেংথ ইজ আই লাভ মাই পিপল অ্যান্ড মাই উইকনেস ইজ আই লাভ মাই পিপল ভেরি মাচ। হুম। মানে আমি আমার জনগণকে ভালোবাসি, এটা আমার হচ্ছে কি স্ট্রেংথ, মানে শক্তি। আর আমার দুর্বলতা হচ্ছে আমি জনগণকে বেশি ভালোবাসি। তো এই কথাটা আপনার ভাইভাতে অনেক সময় অ্যাটেন্ড করতে হয়, এটা অনেক সময় ধরে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে 1972 সালের 10 অক্টোবর বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেওয়া হয়। এটা তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এটা 1973 সালে 23 মে উনি পদকটা রিসিভ করে। হ্যাঁ, বিশ্ব শান্তি অবদানের জন্য জুলিও কুরি হচ্ছে পদক দেওয়া হয়। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে 2004 সালে বিবিসি থেকে শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন। হ্যাঁ, এবং হচ্ছে যে আহ, এই বঙ্গবন্ধুকে ফাদার অফ দ্য নেশন হিসাবে ইন্টারন্যাশনাল যে স্বীকৃতি, সেটা তো লেখা ছিল সিক্রেট ডকুমেন্টস অন অফ দ্য ইন্টেলিজেন্স বান্স অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা একটা হচ্ছে আপনার পাকিস্তানের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, গোয়েন্দা সংস্থা, তাদের গোপন একটা প্রতিবেদন এটা প্রকাশিত হয়েছে। সেখানে এই মানে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক মন্তব্য আছে। এটা একটা বই আছে, এটা একটু দেখবেন। আর ওনার মৃত্যু যে 15ই আগস্ট 1975 সালে জাতীয় শোক দিবস পালন করা হয়। তো এখানে আপনার কিছু কিছু মানে আরো তথ্য চাইলে পড়তে পারেন, লাগবে না, এগুলো আসবে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন, সামরিক প্রশাসনের মধ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক হয় সবসময় রাষ্ট্রপতি। যে কোনো যুদ্ধ সময় সেই দেশের রাষ্ট্রপতি হয় সর্বাধিনায়ক। তো সেই সময় বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রপতি, সুতরাং হি ওয়াজ দ্য সুপ্রিম লিডার। হ্যাঁ, আর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, সেনাপতি মানে সেনা, নৌ, বিমান বাহিনী, 3 বাহিনী যুদ্ধ পরিচালনার জন্য একজন চিফ পার্সন থাকে, তার নাম হচ্ছে জেনারেল আতাউল গনি উসমানী, সংক্ষেপে বলা হয় এম জি উসমানী। আর হচ্ছে আমাকে এক স্টুডেন্ট একজন জিজ্ঞাসা করছিল, স্যার এম জি মানে ওই যে মেশিন গান নাকি, মেশিন গান উসমানী নাকি? তাই বলছে এম জি তে কি বোঝায়? মেশিন গান, এম তে মেশিন আর জি তে গান, মেশিন গান। হুম। তা মেশিন গান ওসমানী কিনা, তো আমি বিষয়টাতে অবাক হয়েছি। হতে পারে মেশিন গান মানে ওসমানীও আপনারা যদি পরীক্ষায় লেখেন ভালোই হবে, খারাপ হবে না। মানে কত সব মানে কি বলবো আর কি, এই ক্লাস 1-2 থেকে পড়ে পড়ে মাথায় এই আছে। দেখ, তেলিয়াপাড়ার রণকৌশল হচ্ছে আপনার সিলেটের বর্তমানে হবিগঞ্জের মধ্যে। সেখানে আপনার বাংলাদেশের যে বাহিনীগুলো ছিল তাদের হাই কমান্ড অফিসারদের নিয়ে একটা মিটিং হয় যে মুক্তিযুদ্ধটা কিভাবে পরিচালনা করা হবে। হ্যাঁ, এটাকে বলে তেলিয়াপাড়া রণকৌশল। সেখানে আপনার এই মুক্তিযুদ্ধের যে সেনাপতি তো বললাম, আর্মি চিফ ছিল হচ্ছে কর্নেল এম আব্দুর রব। হ্যাঁ, মানে ওনার পুরো নাম হচ্ছে কর্নেল মোহাম্মদ আব্দুর রব। হ্যাঁ, আর্মি চিফ ছিলেন। আর বিমান বাহিনী ছিলেন হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, ওনার পূর্ব নাম হচ্ছে আব্দুল করিম খন্দকার। হ্যাঁ, এটা কিন্তু আবার হচ্ছে AK-47 ওই খন্দকার না, ঠিক আছে? এমজি তে মেশিন গান, আর AK-47 হচ্ছে একে খন্দকার, মানে 47 খন্দকার। ঠিক আছে, এরকম ভাবে লিখলে হবে না। এটা হচ্ছে ওনার নাম হচ্ছে, যদি পূর্ণরূপ লিখতে মন চায় লিখবেন হচ্ছে আব্দুল করিম খন্দকার। হ্যাঁ, উনি হচ্ছে বিমান বাহিনীর চিফ ছিলেন সেই সময়। যাই হোক, মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর কথায় আসে। আমাদের দেশে কিন্তু মুক্তিযুদ্ধ দুইটা ভাবে হয়েছে, একটা হচ্ছে নিয়মিত বাহিনী, একটা হচ্ছে অনিয়মিত বাহিনী। আপনারা জানেন যে নিয়মিত বাহিনী হচ্ছে সরকারি বাহিনী, যেটা মানে সেটা আর্মিদেরকে বোঝায়। হুম। তা আমাদের দেশে তো আর্মি ছিল না, আমাদের পাকিস্তানের সাথে ছিল আর্মি, তো ছিল পাকিস্তানের আর্মি। তো আর বাঙালি কোনো অফিসার, মানে যারা বাঙালি অফিসার ছিল, যারা পাকিস্তান সেনাবাহিনী থেকে মানে পালিয়ে বা হচ্ছে তাদেরকে বিদ্রোহ করে আমাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, তারা হচ্ছে আমাদের আর্মি ছিল। আর সবই তো পাকিস্তানি আর্মি। তো ইস্ট বেঙ্গল একটা রেজিমেন্ট ছিল, এই রেজিমেন্ট গুলো হচ্ছে আপনার এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৈরি হয়েছিল যখন ভারত পাকিস্তান 1962-এ যুদ্ধ হয়। সেই সময় ভারতের সাথে পাকিস্তান মানে পারতেছিল না, তখন এই বাঙালি এদেরকে নিয়ে গেছিল যুদ্ধে। হুম। যুদ্ধে নিয়ে যাওয়ার পরে মোটামুটি এদের দক্ষতাতে পাকিস্তান সেই যাত্রায় বাঁচে।
হ্যাঁ, তো এই বাঙালি মিলিটারিদের জন্য তখন আলাদা একটা রেজিমেন্ট খুলে যার নাম হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাঙালি অফিসাররা অনেক সাহসী হয়। হ্যাঁ, তো এই এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট টাকে তখন এই রেজিমেন্টের যত অফিসার ছিল, মিলিটারি ফোর্সের সদস্য যারা ছিল, সবাই মুক্তিযুদ্ধে যোগ দেয়। হ্যাঁ, এবং এদেরকে নাম করা হয় মুক্তি ফৌজ, MF। ঠিক আছে, মুক্তি ফৌজ বলে। এরা হচ্ছে সেই সময় এই মুজিবনগর সরকারের সাথে বৈঠক করে হচ্ছে তাজউদ্দিন আহমেদের সাথে বৈঠক করে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করে 64টা সাব সেক্টরে ভাগ করে, হ্যাঁ, সেক্টর কমান্ডার অ্যাপয়েন্ট করে যুদ্ধ শুরু করে আর কি। হ্যাঁ, আচ্ছা, মুক্তিযুদ্ধের সেক্টর গুলো আমরা তাহলে দেখি কোথায় কোথায় ছিল। সেক্টর গুলো একটু ম্যাপে দেখতে পারলে ভালো হতো, দেখ ম্যাপটা এখানে আপনাদের দেওয়া হয়নি। তো এখানে সেক্টরের মানে আপনার আমরা ম্যাপে দেখতে পারি চাইলে। হ্যাঁ, যে ম্যাপে দেখলে সেটা মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ইমেজে দেখি, দাঁড়ান। ইমেজে দেখলে একটু সুবিধা হবে, কারণ ম্যাপে হচ্ছে অনেক সময় মুভমেন্ট করে অনেক বেশি। হুম, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন গুলো দেখলে এই যে এখান থেকে ম্যাপ তো দেখা যাচ্ছে, তাই না? দাঁড়ান, একটু বড় ম্যাপ নেই একটা। আচ্ছা, এখানে দেখলেই হবে সিম্পলি যে আমাদের হচ্ছে এই মানে চট্টগ্রামের যে অঞ্চলটা, হ্যাঁ, মানে এখানে হচ্ছে ধরেন আমরা হুম, হুম, চট্টগ্রামের যে অঞ্চলটা, সেখানে এই অঞ্চলটা মানে এটাকে আমাদের ছিল 1 নং সেক্টর। ঢাকার এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2 নং সেক্টর। ঠিক আছে, সিলেটে 2টা সেক্টর ছিল। হ্যাঁ, সিলেটে কিন্তু হচ্ছে আমাদের সেক্টর ছিল হচ্ছে 2টা। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম, মানে এখানে 3, 4। হুম, তারপরে হচ্ছে আপনার এই ময়মনসিংহের এখানে কিন্তু একটা সেক্টর ছিল। 6 নম্বর সেক্টর ছিল এখানে রংপুর অঞ্চলে। 7 নম্বর সেক্টর ছিল এখানে আপনার রাজশাহী। খুলনা অঞ্চলে এখানে 8 নম্বর সেক্টর। বরিশালে হচ্ছে এখানে 9 নম্বর সেক্টর। আর এই যে নৌবাহিনী যেটা, এটা 10 নম্বর সেক্টর। ঠিক আছে, আর এই ময়মনসিংহের এখানে ছিল হচ্ছে 11 নম্বর সেক্টর। হ্যাঁ, এই ম্যাপটা আপনারা ম্যাপে একটু মিলাবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দ্রুত মনে থাকবে। আর আমাদের সাথে সাথে এই এগুলো খেয়াল করবেন, তাহলে দেখবেন যে মানে ম্যাপ না মিলালে এটা মনে রাখা যাবে না। আচ্ছা, তো এখানে এই সেক্টর গুলোর মধ্যে সহজ সহজ কথা হচ্ছে যে উম, আপনার এই সেক্টর গুলো একটু রিডিং করবেন প্রথমত, সেক্টরের অংশগুলো। হ্যাঁ, এখানে সাব সেক্টর গুলো খুব ভালো করে পড়তে হবে। এখানে কমান্ডারদের নাম একটা টেবিলের মধ্যে লেখা আছে। ঠিক আছে, টেবিলের মধ্যে লেখা আছে, প্রথমে হচ্ছে জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, শফিউল্লাহ, সিআর দত্ত, শওকত আলী, খাদেমুল বাশার, নাজমুল হক, আবু ওসমান চৌধুরী, আব্দুল জলিল, আর নৌ কমান্ডার তাহের। অর্থাৎ হচ্ছে জিয়া, খালেদ, শফিউল্লাহ। হুম, তারপরে 10 মানে দতে দত্ত, শতে শওকত, 10 টাকায় হচ্ছে বাসারের বাসারে আর নাজমুলের হচ্ছে দন্তানা বানুনগরের উসমানের কাছ থেকে জল কিনে নৌ কমান্ডার তাহেরকে দিল। ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতাম যে জিয়া, খালেদ, শফিউল্লাহ 10 টাকায় বানুনগরের উসমানের কাছ থেকে জল কিনে নৌ কমান্ডার তাহেরকে দিল। ঠিক আছে, তাহলে জিয়াউর রহমান 1 নম্বরে, খালেদ নাম্বার 2 নম্বরে, শফিউল্লাহ 3 নম্বরে, দত্ত হচ্ছে 4 নম্বরে, শওকত হচ্ছে 5 নম্বরে, 6 নম্বরে খাদেমুল বাশার, 7 নম্বরে নাজমুল, আবু ওসমান চৌধুরী 8 নম্বরে, 9 নম্বরে হচ্ছে আব্দুল জলিল, 10 নম্বরে নৌ সেক্টর, নৌ কমান্ডার তাহেরকে দিল, তাহের হচ্ছে 11 নম্বর সেক্টর। ঠিক আছে, আচ্ছা, তা আপনারা আগে প্রথমে একবার পড়বেন, মানে এত ফাঁকি ঝুঁকি দিয়ে হবে না, একটু পড়তে হয় এগুলা। এগুলা খুব ইম্পর্টেন্ট জিনিস। এইগুলো পরীক্ষায় যদি আপনি লিখতে পারেন না, 10 জন যদি কমান্ডারের নাম লিখতে পারেন, আপনার সবার থেকে বেশি মার্ক পাবেন। আচ্ছা, এরপরে চলে আসেন আমাদের অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনীতে কারা ছিল? অনিয়মিত বাহিনীতে ছাত্র থেকে শুরু করে কৃষক বা যে কোনো মানুষই অংশগ্রহণ করেছিল, তাদেরকে বলা হতো অনিয়মিত। এদের নামই ছিল মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটার্স। ঠিক আছে, তাহলে মুক্তিযোদ্ধা আর মুক্তি ফৌজ কিন্তু আলাদা। মুক্তি ফৌজ হচ্ছে যারা
মিলিটারি অফিসার ছিল তারা মুক্তি ফৌজ, আর যারা হচ্ছে অনিয়মিত তারা ছিল হচ্ছে কি ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আর আঞ্চলিক বাহিনী হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল করছেন যে এই যে যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের মানে অনেক ধরনের বাজে মন্তব্য টন্তব্য মানুষ করে, মুক্তিযোদ্ধারা কিন্তু সরকার কিন্তু জোর করে এদেরকে যুদ্ধে নিয়ে যায়নি, এরা কিন্তু স্ব-উদ্যোগে গেছে। তার মানে একটা মানুষের ভিতরে কতটা মোটিভেশন থাকলে হ্যাঁ একটা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করতে পারে, তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। এটা কল্পনা অতীত একটা বিষয়, মানে ওদের জায়গায় আপনি নিজেকে কল্পনা না করলে বুঝতে পারবেন না যে একটা মানুষ তার লাইফকে নিয়ে, তার অস্ত্র নাই কিছু নাই, সে মানে খালি পায়ে বুট নাই, হ্যাঁ যুদ্ধ করে সে লাইফ রিস্ক নিয়ে, সে সরকার কিন্তু তাকে বাধ্য করেনি, কারণ মানে যোদ্ধা যারা ছিল তারা স্ব-উদ্যোগে গিয়েছে। হুম। আচ্ছা, আঞ্চলিক বাহিনী, আঞ্চলিক বাহিনীর ভিতরে আপনার হচ্ছে কিছু কিছু অঞ্চলে বাহিনী তৈরি হয়েছিল। হ্যাঁ, যেমন কাদের সিদ্দিকী কাদেরিয়া বাহিনী টাঙ্গাইলে, আফসার বাহিনী ময়মনসিংহের, ঠিক আছে, গোপালগঞ্জের হেমায়েত বাহিনী, এরকম নির্দিষ্ট এলাকায় যারা প্রভাবশালী ব্যক্তি ছিল তারা নিজেরা একটা বাহিনী তৈরি করে পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ঠিক আছে, এরাও অনেক বড় ভূমিকা রেখেছিল। ঠিক আছে। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধে নৌবাহিনী সেরকম মানে অতটা ছিল না। হুম। আর নৌবাহিনীতে ভারত থেকে দুইটা মানে গানবোট দেয়, যেটার একটা নাম পদ্মা, একটা নাম হচ্ছে পলাশ। এই দুইটা নিয়েই মোটামুটি টহল গানবোট, এটা ছোট, মানে এখানে কোনো বড় ধরনের জাহাজও ছিল না। এটা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী যাত্রা শুরু করে এবং এরা এই ছোট বাহিনী নিয়ে অপারেশন জ্যাকপট নামে চট্টগ্রামে একটা অপারেশন চালায়, যেটা সারা ওয়ার্ল্ডে মোটামুটি খ্যাতি লাভ করে। এবং 1971 সালের বঙ্গবন্ধু মানে 9 নভেম্বর বঙ্গবন্ধু নৌবহর উদ্বোধন করা হয়, তখন থেকে এই মুক্তিযুদ্ধের নৌবাহিনী পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী নামে যাত্রা শুরু করে ভালোভাবে। হ্যাঁ, আর মুক্তিযুদ্ধের বিমান বাহিনী আমাদের ছিলই না। হুম। বিমান তো কোনোটাই ছিল না, আমাদের তো কোনো বিমানই ছিল না আমাদের এই এই অঞ্চলে। উম, হচ্ছে 28শে সেপ্টেম্বরে বিমান মানে বাহিনীর যাত্রা শুরু হয়। ঠিক আছে, মানে যুদ্ধেরও অনেক পরে, মানে 28শে সেপ্টেম্বর ইন্ডিয়া থেকে বিমান নিয়ে যাত্রা শুরু হয়। ঠিক আছে, এটা গোপন একটা বাহিনী হিসাবে এরা মানে অপারেশন চালাতো সেই সময়। তা আমরা এই বাহিনী পর্যন্ত আজকে থাক, এগুলো বিষয় আপনারা এগুলো ভালো করে পড়বেন। আর আগামী ক্লাসে আমি নতুন একটা শিট দিব, ওই অঙ্কগুলো করাবো, সাথে নতুন একটা আপনাদের শিট দেওয়া হবে। হুম। আর উৎপাদক গুলো করাবো, মান নির্ণয় করাবো। ঠিক আছে। আর হচ্ছে এগুলো আপনাদের আর্লি করাবো, যাতে আপনারা যে কোনো পরীক্ষা দিতে গেলে লিস্ট আগে একটু অঙ্কগুলো ভালো করতে পারেন, যেগুলো খুব প্রয়োজনীয় চ্যাপ্টার সেগুলো আমি আপনাদের প্রথম মাসে করাবো, খুবই প্রয়োজনীয় যেগুলো। হুম। যাতে আমরা যদি 20টা ক্লাস মানে খুব প্রয়োজনীয় গুলো আগে করে নিলাম, তারপরে আস্তে আস্তে আমরা যেগুলো মানে কম গুরুত্বপূর্ণ সেগুলো শেষের দিকে গিয়ে করলাম, যাতে আপনারাও মোটামুটি মানে বেনিফিটেড হতে পারেন আর কি। হ্যাঁ, যাই হোক, আজকে মোটামুটি এই পড়া, আর পড়াবো না, আমরা অল্প অল্প করে একটু পড়ি।